সমস্ত শ্রোতা বন্ধুদের জন্য রইল সঞ্চারী ভট্টাচার্যের শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর আপনাদের ভালো কাটুক, আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালোভাবে প্রতিটি কাজে সফলতা অর্জন করুন। এই বলে আজকের কাহিনীটি শুরু করতে চলেছি। আজকে এই নতুন বছরের প্রথম কাহিনীটি আমি সঞ্চারী ভট্টাচার্য আপনাদের সামনে শাম্ভবী প্রোডাকশনসের থ্রুতে তুলে ধরতে চলেছি। তাই প্রত্যেকে এই কাহিনীটিকে অতীব মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমারই লেখা একটি কাহিনী আপনাদের সকলের সামনে পরিবেশিত হতে চলেছে। এই কাহিনীর নাম আতঙ্কের হাতছানি। এই কাহিনীর বিশেষত্ব এটি যে এটি একটি সত্য ঘটনা, যেটি আমার নিজের ঠাকুরদার সাথে ঘটেছিল। ঠাকুরদার কাছ থেকে পাওয়া বিভিন্ন পুঁথিপত্র এবং একটি ডায়েরির মধ্যে দিয়ে আমি এই কাহিনীটির সারবস্তু উদ্ধার করতে পেরেছিলাম। তাই এটা আমার বিনীত নিবেদন যে আপনারা কাহিনীটি সম্পূর্ণরূপে শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। এই কাহিনীর বিশেষত্ব হল কলকাতার মন্বন্তরজনিত অবস্থান। মন্বন্তর চলাকালীন ব্রিটিশদের সাথে কলকাতাবাসীর একটি স্বয়ংসম্পূর্ণ বা সমঝোতাপূর্ণ সম্পর্কের পরিবর্তে সংঘর্ষমূলক সম্পর্ক তৈরি হয়েছিল এবং এই সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দিয়েই বহু কলকাতাবাসী, বাঙালি হোক তথা বিদেশি, তাদের অনেককেই কিন্তু নানান রকমের সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। অনেকের প্রাণ চলে গিয়েছিল, আবার অনেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এইরকম একটি করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে কিভাবে আমার ঠাকুরদার জীবনে একটি ভৌতিক কর্মকাণ্ড স্থান করে নিয়েছিল, সেই হাড়হিম কাহিনীকেই আমি আমার লেখনীর মধ্যে দিয়ে আমার শ্রোতা বন্ধুদের কাছে প্রকাশ করতে চলেছি। তাহলে শুনতে থাকুন শাম্ভবী প্রোডাকশনসের আজকের নিবেদন, সঞ্চারী ভট্টাচার্যের কলমে আতঙ্কের হাতছানি। এই কাহিনীটি আমি আমার ঠাকুরদার দপ্তরের টেবিলের তলায় পড়ে থাকা একটি ডায়েরি থেকে সংগ্রহ করেছিলাম। আমার নাম সঞ্চারী ভট্টাচার্য। জীবনের সবথেকে জটিল অভিজ্ঞতাগুলির বয়ান খুঁজে পেতে পেতে হঠাৎ নজরে পড়েছিল এমন একটি সত্য, যেটি আমাদের পরিবারের সকলের আড়ালে ওই টেবিলের তলায় নিরবচ্ছিন্নভাবে সুরক্ষিত ছিল। এটি যে এতখানি ভয়ের উদ্রেক সৃষ্টি করতে পারে সেটি আজ লেখবার সময় অনুভব করতে পারছি। এটি একটি সত্য ঘটনা, আমার ঠাকুরদার নিজের জীবনে ঘটে যাওয়া এমন একটি ঘটনা যেটি রেশ মৃত্যু থেকে গিয়েছিল। আমার ঠাকুরদার মৃত্যুটিও ছিল বড় অদ্ভুত প্রকৃতির। সেই মানুষটি জীবনের অধিকাংশ সময়টাই একটি প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে কাটিয়ে দিয়েছিলেন। আমি হাজারবার প্রশ্ন করেও এর কোনো সঠিক উত্তর খুঁজে বার করতে পারিনি। তার মুখ থেকে
ওই সময়কার ঘটনাগুলি শুনতে ভালো লাগতো ঠিকই, কিন্তু ওই বিশেষ ঘটনার উল্লেখ বোধহয় এই ডায়েরিটির মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেটি আজ হাতে পাওয়ার পরে যখন পড়তে শুরু করলাম তখন সারা গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এমনটাও যে সম্ভব তা হয়তো ঠাকুরদার হাতে লিখিত এই বাস্তব বয়ানগুলির মধ্যে দিয়েই পরিস্ফুট হয়েছিল। আমার নাম রামপ্রসাদ ভট্টাচার্য। জীবনের পরন্ত বেলায় এসে এই ডায়েরিটি লেখার তাগিদটা তৈরি ছাড়া আমার আর অন্য কোনো উপায় অবশিষ্ট ছিল না। এই কলকাতা শহর, আজকের শহুরে জীবনের সাথে ইংরেজ আমলের শহুরে জীবনের মধ্যে লুকিয়ে থাকা তফাৎটিকে আপনারা খুব কম মানুষই হয়তো আন্দাজ করতে পারবেন। মৃত্যুশয্যায় আসন্ন হয়েও এই ডায়েরিটা লিখনের কাজটিকে অসমাপ্ত অবস্থায় রেখে যেতে চাইনি। আপনাদের কাছে এই শহর কলকাতার একাধিক তথ্য ও সূত্র জমা হয়ে পড়ে আছে, কিন্তু প্রকৃত কলকাতার মানচিত্র সম্পর্কে হয়তো আপনারা অনেকেই ওয়াকিবহল নয়। সেই চিত্রগুলিকে বিশ্লেষণ করতে আজও আমার হাত কাঁপছে। নিজের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার বয়ান দেওয়াটা কি এতটাই সহজ? কিন্তু এই দুরারোগ্য ব্যাধির মতো যখন সমস্ত বেদনা ভরা মুহূর্তগুলো বারে বারে মনের মধ্যে প্রভাব বিস্তার করতে থাকে, তখন এক অর্বাচীনের হাত থেকে কিছু শব্দ আত্মপ্রকাশের সুযোগ পেয়ে যায় আর কি। ধরে নিন এ তেমনই কোনো অবতারণা। 1946 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কলকাতা সায়েন্স কলেজের তরফ থেকে একটা পার্ট টাইম কাজের অফার এলো। তখনও কলকাতা ব্রিটিশ শাসকদের দখলে। কলকাতা ছেড়ে চলে যাওয়ার মানসিকতা তৈরি হয়ে গেলেও তাদের মনে এখনো এই জায়গাটার প্রতি প্রেম ও ভালোবাসা ঠিক একইভাবে অটুট হয়েই থেকে গিয়েছিল। মানুষের মাঝে থেকেও তারা নিজেদের অতীত ঐতিহ্যগুলি তখনও নিজেদের আঙ্গিক দৃষ্টিভঙ্গি থেকে একেবারেই ঝেড়ে ফেলতে পারেননি। এই আভিজাত্য, এই ক্ষমতা বিস্তারের লোভ সবকিছু যেন ইংরেজ শাসিত কলকাতার রন্ধ্রে রন্ধ্রে বিস্তার লাভ করছিল। ঠিক সেই সময় আমার কাছে একটি চিঠি আসায় বড় সাহেবের অনুগ্রহ থেকে বঞ্চিত হতে পারলাম না। চিঠিতে লেখা ছিল, রমাপদ, তাড়াতাড়ি একবার কলিকাতা আসার অনুরোধ রইল। আমাদের এখানে একটি বিশেষ পদ খালি হয়েছে। পরিকর বাবু হঠাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তাই তার পদে আমরা চাই আপনি এসে স্থান গ্রহণ করুন। এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের ও সম্মানের। বড় সাহেব মানে শ্রী নির্মল ঘোষের কাছ থেকে প্রাপ্ত এই সম্মানের কাছে মাথা নোয়ানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তিনি একাধারে আমাকে বহুবার সহায়তা করেছিলেন। যখন স্ত্রী ও সন্তান সহ সংকটে পড়েছিলাম তখন কলিকাতা শহরে তাকেই আমি সম্বল হিসাবে খুঁজে পেয়েছিলাম। আমি কলিকাতা থেকে সহসা দূরত্ব বজায় রাখতে স্বচ্ছন্দ বোধ করতাম। আসলে কলকাতার এই গ্যাঞ্জামপূর্ণ পরিবেশের মধ্যে নিজেকে আমি যেন কোথায় হারিয়ে ফেলতাম। সেই সাথে ধেয়ে ওঠা মন্বন্তরের ভয়াবহতা মানুষের মনে এমনভাবে তীব্রতা বিস্তার করছিল তার কোনো তুলনা হয় না। সে অবস্থায় গিন্নির সাথে এই বিষয়ের বচসা মাত্র আমার ছিল না। তবুও শেষমেশ বলতেই হলো, কলকাতা থেকে কাজের সন্ধান এসেছে, যেতে হবে বুঝলে। কতদিনের জন্য জয়েন করব তা বলতে পারছি না। আপাতত কয়েক মাস কলকাতাতে থেকেই কাজ করতে হবে। কোথাও একটা বাড়ি ভাড়া নিয়ে নেওয়ার চেষ্টা করব। আর ওরা যদি একটা বাড়িতে কোথাও একটা থাকার ব্যবস্থা করে দিতে পারে তাহলে তো অসুবিধাই নেই, তোমাদেরকেও নিয়ে যেতে পারবো। গিন্নি খুব একটা সায় দিল না, তবে সামাজিক বৈষম্যের ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও একটা গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয় হিসাবে দাঁড়িয়েছিল। তাই সেই অর্থে তিনি খুব একটা বিধিনিষেধ জারি না করেই বললেন, বেশ, আমি তোমাকে আটকাবো না, তবে
নিজের খেয়াল রেখো। আমি না হয় দিদিকে ডেকে নিচ্ছি, সে এখানে এসে কিছুদিন আমাদের সাথেই থাকবে। বাদ বাকিটা ঈশ্বরের ওপরে। তোমার উপরেই নির্ভরশীল আমরা, এটা ভুলে যেও না। গিন্নির চোখের কোণে জমে থাকা জলগুলি সেদিন সব না বলা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল। আমি আর কথা বাড়ালাম না, বললাম আগামীকালই বেরোতে হবে, তাই সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। পরের দিন ভোরবেলায় কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কলকাতায় পৌঁছে দেখলাম রাস্তাঘাট একেবারে শুনশান, জনমানবহীন একটা পরিবেশ। মন্বন্তরের প্রাদুর্ভাব সেই সময়কার বাংলার উপরে যে তীব্র প্রভাব বিস্তার করেছিল সেটা শহর কলকাতার পরিবেশ খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল। চারিদিকে দারিদ্রতা আর অনাহারের চিত্র দেখে মনে হচ্ছিল কেউ যেন জীবিত নেই। সামান্য দুমুঠো অন্নের জন্য যত সংখ্যক মানুষের হাহাকারের শব্দ কানে ভেসে আসছিল। তাই অর্বাচীনের কাছে নিজের কতিপয় রোজগারের তুলনায় অনেকখানি হীনমন্যতায় ভোগা বলা চলে। একা যদি সকলের মুখে অন্ন তুলে দিতে পারতাম তাহলে হয়তো কিছু মানুষের এই অভিশাপের হাত থেকে রক্ষা পাওয়া হতো, কিন্তু সেই সৌভাগ্য আর কোথায়। নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। বাঙালি জাতের কাছে জড়িয়ে যাওয়া এই চিরন্তর সত্যের আকারেই ধরা দিয়েছিল। অফিসের সম্মুখে এসে দাঁড়িয়ে দেখলাম দেওয়ালের গায়ে গাঢ় রক্তের ছিটে লেগে রয়েছে। বুঝতে পারলাম আবারও ইংরেজরা কাউকে নৃশংস হত্যা করেছে, আর তার লাশটা হয় গুম করে দেওয়া হয়েছে নতুবা মর্গের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টা দেখা মাত্র আমার গা গুলিয়ে উঠল। আর ঠিক সেই সময় বড়বাবু শ্রী নির্মল ঘোষের কণ্ঠস্বর ভেসে এলো আমার কানে। আসতে কোনো রকম অসুবিধা হয়নি তো রমাপদ? আসলে তোমাকে গাড়ি করেই নিয়ে আসবার পরিকল্পনা করেছিলাম, কিন্তু তুমি তো সবই জানো এই ইংরেজ রাজত্বের তদারকির মধ্যে শহর কলকাতার রাস্তায় গাড়ি বার করা এখন কতখানি কঠিন হয়ে দাঁড়িয়েছে। নিশ্চিন্তে দু পা চলতে গেলে এখন 10 বার ভাবতে হচ্ছে। এটা কি কম দুর্বিপাকের বিষয় বলো তো? যাক, তোমাকে সুস্থ অবস্থায় দেখে বেশ ভালোই লাগছে। ভিতরে এসো। আমিও সদর দরজা দিয়ে ঢুকে দোতলার দিকে অগ্রসর হলাম। পুরনো কলকাতার মস্ত আভিজাত্য বহন করে এই পুরাতন বাড়িগুলো। মোটা মোটা থাম আর তার সঙ্গে লাগোয়া সুবৃহদাকার সিঁড়িগুলো চলার শক্তিকে আরো অনেক বেশি তরতাজা করে তুলত। সেই কঠিন সিঁড়ি দিয়ে মসৃণ কার্পেটের ওপর দিয়ে বেশ কিছুটা এগোতেই বাঁ হাতে একটা ঘর নজর পড়ল। বড়বাবু আমাকে উদ্দেশ্য করে বললেন, আমার চেম্বার, আপনি ভিতরে আসুন। এখানে না হয় আপনার সাথে কথা হয়ে যাবে। আমিও কথা না বাড়িয়ে ভিতরে গিয়ে বসলাম। উনি চেয়ারে বসবার পরেই একটা লম্বা খসড়া বার করে এনে আমার চোখের সামনে রেখে বললেন, এই দেখুন এতদিনকার রিপোর্ট। আসলে আপনার আগে যিনি ছিলেন তিনি শর্ট হ্যান্ড টাইপিং করতেন। এই কাজের জন্য সুদক্ষ ইংরেজি জানা মানুষের প্রয়োজন। সেক্ষেত্রে আপনার নামটাই স্মরণে এলো। আপনার প্রকাশবাবুর কথা মনে আছে? তাকে কয়েকদিন আগে ফোন করেছিলাম। সেই সময় উনি আপনার কথা বলেছিলেন। আপনারা নাকি দুজনেই বাংলাদেশে একই সাথে পড়াশোনা করতেন। আমি সলজ্জ ভঙ্গিতে জবাব দিলাম, আগে হ্যাঁ বড়বাবু, তা করতাম। তবে ও কলকাতায় চলে আসার পর ওর সঙ্গে আমার সাক্ষাৎকার সেভাবে হয়নি, মানে সুযোগ হয়নি। আসলে কলকাতায় থাকি না তো, একটু দূরেই থাকি বলতে পারেন। ট্রেন পথে শহরে আসা আমার বাড়ি এখান থেকে ওই ধরে নেন তাও 4 ঘন্টার পথ। তবে প্রকাশের সম্পর্কে অনেক পূর্বেই শুনেছিলাম সে নাকি এখন একটি বড় ব্রিটিশ ফার্মের উচ্চ পদে চাকরি করে। বড়বাবু আমার দিকে তাকিয়ে মুখটা কাঁচু মাচু করে বললেন, ঠিক জানি না বুঝলেন, অনেকদিন আমিও ওনার কোনো খবরাখবর পাইনি।
তবে উনি একবার আমার সাথে দেখা করতে অফিসে এসেছিলেন। সেই সময় আমাকে ওনার বাড়ির এই ঠিকানাটি দিয়ে গিয়েছিলেন। আমাকে ওনার ভিটেতে যাওয়ার জন্য অনেক অনুরোধও করেছিলেন, তবে কাজের চাপে আমার আর গিয়ে ওঠা হয়নি। এখনও হয়তো তিনি সপরিবারে এখানেই থাকেন। আপনার তো একটা থাকার জায়গাও দরকার। প্রকাশের বাড়িতে আপনি সানন্দে থাকতেই পারেন। শুনেছিলাম উত্তর কলকাতা থেকে একটু ভিতরে সে একটি বড় ম্যানশন কম ভাড়ায় পেয়েছে। আমার সাথে বৈষয়িক বিষয়ে তার অনেক কথাবার্তাই হতো, তবে সেসব অনেক আগের কথা। সেই সুবাদে আপনাদের দুজনের বন্ধুত্বের কথাও জানতে পেরেছিলাম। আপনার নামটা তাই আমার মনে পড়ে গিয়েছিল। এরপরে আমাদের এই অফিসের এক কর্মচারীর কাছ থেকে আপনার ঠিকানা জোগাড় করলাম, সেও অনেক কষ্টে। আপনারা আগে কলকাতায় এসে আহিরিটোলায় যে বাড়িটিতে প্রথম ভাড়া থাকতেন, আমার অফিসের কর্মচারীটি সেখানকারই বাসিন্দা। সেই আমাকে আপনার বর্তমান ঠিকানার সন্ধান দিয়েছে। ওই লোকটির সাথে নাকি আপনাদের এখনও যোগসূত্র রয়েছে। আমি বললাম, আগে হ্যাঁ, কানাই সে তো এই বাড়িতেই ভাড়া থাকতো। ভাড়াটের সাথে একবার খুব অশান্তি বেঁধেছিল, তবে সেই এগিয়ে এসে তার নিষ্পত্তি ঘটিয়েছিল। সেই থেকেই সে আমাদের ভাতৃসঙ্গ। এই কারণেই তাকে আমাদের বর্তমান ঠিকানার কথা জানিয়ে গিয়েছিলাম আর কি। তবে খুব ভালো লাগছে জেনে যে সেই আপনাকে আমার বিষয়ে জানিয়েছে। বড়বাবু বললেন, বুঝলাম। তা এতদিন আপনি কি কোনো কাজ করতেন, নাকি এভাবেই চলতো? কথাটা শোনা মাত্রই আমার মনটা ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। অনেক কথাই বলার ইচ্ছা প্রকাশ করেছিলাম, তবে কোথাও যেন মনে হয়েছিল যে এবার থামা প্রয়োজন। নিজের পরিণতির কথা প্রকাশ্যে বলে হাস্যকর জায়গায় নিজেকে নাই বা তুলে ধরলাম। তাই চোখের কোণে সামান্য জল এসে পাতা ভিজিয়ে দিলেও সেটিকে কোনোভাবে মুছে ফেলে বললুম, না না, তেমন কিছু নয়। আসলে আমরা যেখানে থাকি সেখানে একটা স্থানীয় স্কুল রয়েছে। ওখানেই আমি মাস্টার হিসাবে বেশ কিছুদিন পড়িয়েছি। এখন স্থানীয় বাচ্চাদের পড়াই, মানে প্রাইভেট টিউশন। ওতেই যা আয় হয় তা দিয়েই সংসার চলে। বড়বাবু বললেন, তা আপনি কত টাকা আয় করেন? আমি বললাম, মাসিক 5 থেকে 6 টাকা আয় হয়েই যায়। আমার কথা শুনে বড়বাবু হেসে বললেন, এই আয়ের মধ্যে দিয়ে আর যাই হোক সুস্থভাবে জীবনযাপন করা সম্ভব হবে না। যিনি আপনার জায়গায় ছিলেন তিনি মাসিক 80 টাকা পেতেন, কিন্তু আপনাকে 50 টাকা দেওয়া হবে। এতে আপনার কিছু সমস্যার সমাধান হয়ে যাবে বই কি। তখন আরদির কাপড়ের একটি ধুতি কিনে পরবার মতন অবস্থা আমার ছিল না। সেটিরও দাম ছিল প্রায় 3 টাকা মতন। তাই কোনো রকমে একটাই কিনতে পেরেছিলাম। সেটিকে কেচে প্রতিদিন মেলে দিতাম, আর তার পরের দিন আবার সেটিকে পরেই ছাত্র পড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়তাম। জীবনে ঠিক করেছিলাম ভালো জিনিস পরব, কোনো রাস্তার জিনিস গায়েও দেব না। বাংলাদেশের জমিদার পরিবারের রক্তটা গায়ের মধ্যে ফুটতে থাকলেও এমন সব চিন্তাধারা অচিরেই এসে ভিড় করত, আর আমিও সেই সকল চিন্তা ভাবনাগুলিকে নিয়েই বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করতে বাধ্য হয়ে পড়তাম। বড় সাহেবের মুখে 50 টাকার নাম শুনে আকাশ থেকে পড়েছিলাম। নুন আনতে পান্তা ফুরোনো বাঙালির জীবনের শাখা যে এভাবে রদবদল হয়ে যাবে, সেটা সেই দিনের উত্তরের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছিল। আমি অবাক হয়ে কথাগুলো ভাববার পরেই বড়বাবুকে উদ্দেশ্য করে বললাম, আগে আগে বড়বাবু বলেন কি, 50 টাকা? এ তো জন্মে আমি কোনোদিন চোখে দেখা তো দূরের কথা ভাবিও নি। তাহলে তো আমার মানে এই শহরে পরিবারকে নিয়ে শান্তিপূর্ণভাবে আমি থাকতেই পারি। এতে তো তাহলে মানে অসুবিধা হবে না কি, মানে তাই তো? বড়বাবু সহসা বললেন, সেটা করতে যাবেন না। এখন শহরের পরিস্থিতি একেবারেই ভালো না। আয়াদিন খুন খারাপি রাহাজানি লেগেই আছে। বিলেত থেকে, অর্থাৎ আমেরিকা অস্ট্রেলিয়া থেকে খাদ্যদ্রব্য পাঠানোর বন্দোবস্ত করা হয়েছিল ঠিকই,
কিন্তু সেই মালবাহী জাহাজটিকে পথেই গুম করে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মধ্যস্থতায় এমনটা হয়েছে। তিনি কিছুতেই বাংলাকে স্বাধীন দেখতে চান না। ভারতবর্ষের উপর ব্রিটিশ রাজত্বের প্রভাবকে বলবৎ রাখবার জন্যই এমন সব সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু এর ফলে যে একাধিক নিরীহ মানুষের প্রাণ চলে গিয়েছে, সেই বিষয়ে উনি কোনো রকমের মতামত প্রকাশ করতেই চাননি। এই পরিস্থিতিতে ৩৭ লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে। অনাহারে পথে ঘাটে ঘুরে বেড়াতে হচ্ছে শত শত মানুষকে। অন্যদিকে গ্রামে আবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সেখানেও মারা যাচ্ছেন শয়ে শয়ে মানুষজন। আপনি এক কাজ করুন, আপনি এখান থেকেই আপনার পরিবারকে টাকা পাঠিয়ে দেবেন। সে বন্দোবস্ত না হয় আমিই করে দেব, আর যদি প্রয়োজন পড়ে আমি আপনাকে কিছু টাকা বেশি দিয়ে দেব। আদপে নিজের পরিবার ভালো থাকলে তবেই আপনি শান্তিতে কাজ করতে পারবেন, না হলে কাজে মন বসবে না। বড়বাবুর কথাগুলো শুনে সেদিন আমি আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম। কলকাতা শহরে এমন করুণ অবস্থায় দুপশলা শান্তির বাতাস পেয়ে নিঃশ্বাস নিতে পারবো, এটা ভেবেই খুব ভালো লাগছিল। আমি বড়বাবুকে উদ্দেশ্য করে বললাম, বেশ, আমি তাহলে একটা থাকার ব্যবস্থা করে নিচ্ছি, আর পারলে আমাকে একটু প্রকাশের ঠিকানাটা দিন। আমি না হয় ওর ভিটেতে গিয়েই উঠি কদিন, বুঝলেন? সে যখন নিজে থেকেই আমাকে তারখানে যেতে বলেছে, তাহলে তো আপত্তির কোনো জায়গা নেই। এখন দেখেই আসি সচক্ষে সেই বিশাল সমাজটাকে। বড়বাবু আমার দিকে তাকিয়ে হেসে বললেন, বেশ তো, ক্ষতি কি? যান না, ঘুরে আসুন। ওখানে গেলে আপনার ভালোই লাগবে। আর তার চেয়েও বড় কথা, আপনি একজন পরিচিতের বাসায় থাকতে পারবেন। সেখান থেকে অফিস করতে আপনাকে খুব বেশি ঝক্কিও ওঠাতে হবে না। এছাড়া আপনাকে প্রতিনিয়ত অফিসে সেভাবে আসতেও হবে না, মাঝে মধ্যে আসলেই হবে। প্রথম প্রথম যে কাজগুলি রয়েছে সেগুলি কিছুটা সামলে নিই, তারপরেই আপনাকে না হয় ডেকে পাঠাবো। ততদিন আপনি না হয় ওখানেই থাকুন, বিশ্রাম নিন। খুব বেশি দিন নয়, ধরুন আগামী 15 দিনের মধ্যেই অফিসের লোক গিয়ে আপনাকে খবর দিয়ে আসবে। আর এটা রাখুন। কথাটি শেষ করতেই বড়বাবু আমার দিকে তাকিয়ে একটা সাদা খাম এগিয়ে দিয়ে বললেন, এটা সাথে রাখুন, এর মধ্যে বেশ কিছু টাকা রয়েছে। আপনি যে কদিন কোম্পানিতে এসে কাজে হাত দিচ্ছেন না, এটি সেই কদিনের খরচ বাবদ আপনাকে দেওয়া রইল। ধরে নিন এটা আমার তরফ থেকেই। যতই হোক, আপনাকে তো এই কদিনের জন্য কিছু খরচ করতেই হতো। সেই মাইনে না পাওয়া পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না। তার চেয়ে ভালো এই কদিনের জন্য আপনি বরং এই টাকাটি রাখুন। ভয় নেই, মাইনে পেলেও শোধ দিতে হবে না। এখন নিশ্চিন্তে আপনি যান, ভালো থাকবেন। অফিসে বসেই সেদিন ঠান্ডা পানীয় সেবন করতে করতে সবকটি কাগজে সই করে দিয়েছিলাম। কলকাতার একটি ভালো জায়গায় চাকরির খবরটা ভেবেছিলাম সবার আগে গিন্নিকেই জানাবো, তবে মনে হয়েছিল আগে প্রকাশের সঙ্গে সাক্ষাৎ করে তারপরে না হয় বাড়িতে গিয়ে গিন্নিকে গোটা বিষয়টা জানাবো। এমনিতে হাতে ওই 15 দিনের মতন সময় ছিল, আর সেই সময়টা খুব একটা কম ছিল না। তাই আগের কাজ আগে ভেবেই এগোতে থাকলাম। অফিসের সব কাজ মিটিয়ে আমি বাইরে এসে দাঁড়ালাম। তখন সন্ধ্যের চাদরে ঢাকা ছিল কলকাতার আকাশ। হাতে থাকা টাকার খামটা বুক পকেটে ভরে নিলাম। এরপর ওই ঠিকানাতে চোখ বোলালাম যেখানে আমি যাব। সামনেই দেখলাম একটা বাস স্ট্যান্ডে। সেখানে গিয়ে দাঁড়াতেই বেশ কিছুক্ষণ বাদে একটা বাস হাজির হলো। মধ্য কলকাতার কাছে একটা জায়গায় গিয়ে থামালো বাসটা। আমিও বাস থেকে নেমে আশেপাশের বেশ কিছু দোকান দেখতে পেলাম। সেদিকে এগোতেই দেখতে পেলাম বেশ কিছু বাচ্চা খাবারের অভাবে নর্দমা থেকে খাবার তুলে মুখে দিচ্ছে। এত কষ্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেলাম না, তাই এগিয়ে গিয়ে বুক পকেট থেকে আমার পকেটে যা ছিল তাদের হাতে তুলে দিয়ে আমি বললাম, তোমরা কিছু খেয়ে নিও,
এভাবে মানুষের ফেলে দেওয়া জিনিস খেলে কোনোদিনও সুস্থ থাকা যায় না, আর এই উচ্ছিষ্টতে তোমাদের পেটও ভরবে না। নাও, এটা নাও, এটা ধরো, নাও। আমার কাছে যৎসামান্য যা ছিল সবই সেদিন তাদের উদ্দেশ্যে উজাড় করে দিয়েছিলাম। সেটি আমার কাছে অত্যন্ত মূল্যবান একটা মুহূর্ত ছিল। এরপর সামনের দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করতে তিনি অনুসন্ধান দিলেন পথের। মধ্য কলকাতার সেন্ট্রাল এভিনিউ থেকে বেশ কিছুটা এগোলেই একটি বাঁক পড়তো, সেখান থেকেই ট্রিনিটি ম্যানশনের রাস্তাটা সোজা চলে গিয়েছে। তবে আমার মুখে এই স্থানটির উল্লেখ শুনতেই প্রচণ্ড ঘাবড়ে গেলেন তিনি। এরপর বললেন, হঠাৎ রাতের বেলায় ওই দিকে যেতে চাইছেন কেন? আপনি কি কিছুই জানেন না? সেসব কিছু না, আসলে আপনাদের মনের মধ্যেই এক অজানা ভয় সর্বদা দানা বেঁধে থাকে। আপনারা ইংরেজ আমলটাকে এতটা গুরুত্ব দিয়ে ফেলেছেন যে সাধারণ মানুষের অবস্থার কথা আপনারা ভুলেই গেছেন। ওখানে আমার নিজের বন্ধু থাকে, তিনি মস্ত মানুষ, যদিও ওই বাড়িটি বা কোনো এক সময় ইংরেজ আমল থেকেই, কিন্তু বর্তমানে সেখানে জলজান্ত মানুষ থাকে, তার সঙ্গেই দেখা করতে যাচ্ছি। লোকটি আমার কথা শুনে দোকানের বাইরে এসে বললেন, আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি মশাই? ওই বাড়িতে লোক থাকে? লোকটির দিকে ঠিকানাটা এগিয়ে দিয়ে বললাম, আগে হ্যাঁ, এই দেখুন না, সায়েন্স কলেজের নির্মল ঘোষের সিগনেচার করা পাতা। এগুলো তো পরিষ্কার করে লেখা রয়েছে এই বাড়ির ঠিকানাটা। তাহলে আমি তো বুঝতে পারছি না কিছু। লোকটি মাথা চুলকাতে চুলকাতে বললেন, আচ্ছা, তাহলে হয়তো এখন ওখানে কেউ থাকেন। আসলে ওই বাড়িটির সম্পর্কে অনেক কিছু শুনতে পেয়েছিলাম। এখন যে বাড়িটিতে কেউ থাকতে পারেন সেটাই তো আন্দাজ করতে পারিনি। যাক, সাবধানে যাবেন, দেখুন কেউ যেতে চায় কিনা। এই রাত দুপুরে আবার ওই জায়গায় কেউ গিয়ে থাকতে চান, সেইটা আপনার মুখেই প্রথম শুনলাম। এমনিতেই দিনকাল বিশেষ ভালো নয়, তারপরে আবার ওরকম একটি জনমানবহীন জায়গা। থাকতে পারবেন তো? লোকটির কথার আগা মাথা কিছুই আন্দাজ করতে পারলাম না। আমি বললাম, ধন্যবাদ, আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখে নেব। আমার বড়বাবু কোনোদিনই আমাকে ভুল পথে চালিত করতে পারেননি। এই রাতের বেলায় অজানা শহরে তিনি নিশ্চিত এমন কোনো জায়গার ঠিকানা আমাকে দেবেন না যেটার কোনো অস্তিত্ব নেই। যাক, শুনুন, এই বাচ্চাগুলোকে কিছু খেতে টেতে দেন। আপনার দোকানের সামনে দাঁড়িয়ে সে অনেকক্ষণ থেকে রাস্তা থেকে খাবার তুলে খাচ্ছে, আর আপনি সেই তখন থেকেই আমি দেখছি আপনি টাকাই গুনে যাচ্ছেন। গরিবদের পেটে দুমুঠো অন্ন দেন, দেখবেন ঈশ্বর আপনাকে আরো দিচ্ছে। এই টাকার বান্ডিলটা পকেটে ঢুকিয়ে রেখে একটু মানবতাবাদী হন, তাতে বিশেষ করে কিছু কিন্তু ক্ষতি টতি আপনার হবে না। আমি আসি তাহলে, হ্যাঁ। লোকটির দোকান ছেড়ে সামনের রাস্তা ধরে আরো একটু এগিয়ে গেলাম। এরপরেই একটা টানা রিক্সা স্ট্যান্ড নজরে পড়তেই সেখানে আমি থমকে দাঁড়ালাম। রিক্সা চালকগুলোকে দেখে মনে হচ্ছিল না যে তারা যেতে ইচ্ছুক। সকলেই যে যার মতন রিক্সায় শুয়ে আয়েশ করছিলেন। বিষয়টি চোখে পড়া মাত্রই আমি ভীষণ বিষণ্ণ হয়ে পড়লাম। এরপরে একজনকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা, ট্রিনিটি ম্যানশন যাবেন? শুনলাম এই রাস্তাটা ধরেই নাকি এগোতে হয়। লোকটি আমার মুখের দিকে তাকানো মাত্রই প্রচন্ড ভয় পেয়ে গেলেন। এরপর তিনি উঠে বসে বললেন, বাবু, কোন জায়গায় যাবেন কইলেন? আমি তাকে উত্তর দিলাম, আগে ট্রিনিটি ম্যানশন নাম শোনেনি নাকি? এখানেই তো, দেখুন ঠিকানাটা দেখুন। লোকটি চোখ কুঁচকে উঠে দাঁড়ালেন, তারপর বললেন, দেখুন দাদা, অনেক বেশি ভাড়া লাগবে। আমি আপনাকে বাড়ির গেট পর্যন্ত কিন্তু পৌঁছে দিতেও পারবো না বলে রাখলো। আপনার যদি সাহসে কুলোয় আপনি নিজেই এগিয়ে যাবেন, আমি ওই তেপালতলার মোড়েই আপনাকে ছেড়ে দেব। এরপরে আর ওই দিকে তেমন কোনো বাড়িও নেই, ওই একটাই আখাম্মা জগদম্বা বাড়ি দাঁড়িয়ে রয়েছে। উফ বাবা, ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। যাক, আসুন, আমি বেশি দেরি করতে পারবো না, এমনিতেই সন্ধে নেমে গিয়েছে। ওই পরিবেশটা একেবারেই নির্জন, কি করতে মরতে ওখানে যাচ্ছেন কে জানে। ওদের কথাগুলি শোনা মাত্রই আমি বেশ বিচলিত হয়ে পড়লাম।
লোকগুলো বলে কি? ওখানে কি ভূত থাকে নাকি? এরকম এরকম আবার হয়? সত্যি বাবা, মানে এদেরকে নিয়ে আর পারা যায় না। এই বাড়িটা যদি একটা ভয়ানক জায়গাতেই হতো তাহলে তো কেউ এখানে যাওয়ার সাহস করতো না। তাহলে প্রকাশরা কোন দিকটায় থাকে? বাড়িটাকে অনেক বড় শুনেছি, শুধু এই এলাকায় এসব শুনছি, আর পারছি না। বড় সাহেবও তো এই বিষয়ে আমাকে কিছু সেরকম জানালেন না। এরা বোধহয় কিছু জানেই না। এছাড়া অনেকদিন প্রকাশের সাথে তো আমার আলাপও হয়নি। ওখানে গেলেই বোধহয় সবটা মানে ভালোভাবে হদিশ পাবো। রিক্সা পায়ে হেঁটে টানতে শুরু করলো। তারপর আমিও বেশ খোলামেলা মনে গুনগুন করে গান ধরলাম, কিন্তু রিক্সাওয়ালার কণ্ঠ একেবারেই রুদ্ধ। এক মনে এগিয়ে চললেন তিনি। আমাকে গান গাইতে দেখে হঠাৎ বাদ সাধলেন। তারপর ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবু, আপনি কি ওই বাড়িটার বিষয়ে কিছুই শোনেননি? জানেন, ওই বাড়িটা ইংরেজ আমল থেকেই পরিত্যক্ত। ওখানে যারা থাকতেন তারা কেউই জীবিত ছিলেন না। স্থানীয় মানুষেরা নাকি তাদের সকলকেই প্রাণে মেরে দিয়েছিলেন। ইংরেজ আমল থেকেই ওই জায়গাটিকে একটি ভুতিয়া জায়গার আখ্যা দেওয়া হয়েছে। আপনি না জানলে কারুর থেকে জেনে তারপর এখানে আপনার আসা উচিত ছিল। এই রাত বিরেতে শহরে একটিও লোক পাবেন না। কোথাও যদি কোনো বিপদ আপদ ঘটে তাহলে আপনাকে কে বাঁচাতে আসবে? আমি লোকটির কথা শুনে বেশ জোরেই হেসে ফেললাম। তারপরে বললাম, প্রতিটি জায়গার ইতিহাস নিয়ে যদি এত ভয় পেতে হয় তাহলে তো আগামী দিনে এগোনোই যাবে না। তাছাড়া বিশেষ করে আমি ভূত টুতে ভয় পাই না। ওপার বাংলার লোক কিনা, এমনিতে মানে গ্রামগঞ্জে থাকার অভ্যাসটা আমার রয়েছে, কাজে এইসব বিষয়ে আমি মাথা ঘামাই না। এছাড়া কে বলেছে বাড়িটা পরিত্যক্ত? ওখানে আমার বন্ধু থাকে। আপনারা হয়তো কেউ জানেন না, আমার বন্ধু সেখানে আজ প্রায় অনেক বছর ধরেই তার পরিবারকে নিয়ে বহাল তবিয়াতে রয়েছে। আপনারা এখানকার বাসিন্দা হয়েও এখনো তাদের সম্পর্কে জানেন না, এটা শুনে সত্যি আমার ভীষণ অবাক লাগছে। আমার কথা শোনার পরেই রিক্সাওয়ালাটি সহসা থেমে গেলেন। তারপরে বললেন, হতে পারে বাবু, আমি এখানে খুব বেশি দিন কাজে আসিনি। আমার মালিকের কাছ থেকে ওই এলাকাটির সম্পর্কে অনেক কথাই শুনেছিলাম। আসলে সন্ধ্যের পর এদিকে আসার তেমন কোনো প্যাসেঞ্জারও পাই না। আমারই এক বন্ধু একবার একজন প্যাসেঞ্জার নিয়ে এদিকে এসেছিল। তারপরে তার সাথে কি হয়েছিল জানেন? আমি প্রচন্ড ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? রিক্সাওয়ালাটি আমাকে বললেন, এরপরে আমার বন্ধুকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। সকলে বলেন ওই বাড়িতে নাকি একাধিক প্রেতাত্মাদের বাস রয়েছে। এখনো বলবো, ওখানে যাবেন না। শুধু শুধু ওখানে গিয়ে নিজের বিপদ বাড়াবেন না, এতে হিতে বিপরীত হবে বাবু। আমি তার কথাগুলো শুনে বেশ রেগে মেগে বললাম, অনেকক্ষণ ধরে আপনার বোকা বোকা কথাগুলো আমি শুনছি। তার মানে এই নয় যে আমি কিন্তু উঁচু গলায় কথা বলতে পারি না। তুমি যাবে তো চলো, না হলে আমাকে এখানেই নামিয়ে দাও, আমি পায়ে হেঁটেই বাকিটা পথ চলে যাব। তবে সেক্ষেত্রে জেনে রাখো, তোমাকে কিন্তু আমি এক পয়সাও দেব না। আমাকে যদি সেই নিজের পায়ে হেঁটেই যেতে হয় তাহলে পয়সা দেওয়ার অর্থটা কি? লোকটা এবার ঘাড় ঘোরালেন, তারপর আবার এগোতে লাগলেন। বুঝতে পারলাম ধমকে কাজ হয়েছে। আমিও সেভাবে আর কথাটা বাড়ালাম না, চুপচাপ ওখানকার পরিবেশটা দেখতে থাকলাম। রিক্সা পথ পেরিয়ে এগোতে শুরু করলো। যতই রাস্তা এগোচ্ছিল ততই মনে হচ্ছিল কেউ যেন আমাদের পিছু করছে, কেউ যেন আমাদের উপর লক্ষ্য রাখছে। তার অবয়বটি একটি ছায়ার মতন স্থান থেকে স্থানান্তর করতে শুরু করলো। আমি বিষয়টা দেখা মাত্র বেশ ভয় পেয়ে গেলাম। ঠিক এই সময়ে জায়গাটি হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। রিক্সাওয়ালাটি বললেন, বাবু, মনে হয় এই এলাকায় আলো চলে গিয়েছে। একটা কথা বলি বাবু, আমি না এরপর আর যেতে পারবো না। এখান থেকে ওই পথের দূরত্ব খুব বেশি হলে
পায়ে হেঁটে 10-15 মিনিটের মতন। আপনি বরং ওই পথ ধরে একাই চলে যান, কোনো অসুবিধা হবে না। আমি আর কি করব, অগত্যাই লোকটিকে ভাড়ার টাকাগুলো মিটিয়ে এগোতে শুরু করলাম। আমার হাতের লাগেজ বলতে ওই ছিল একটা ছোট্ট ট্রাঙ্ক, তার মধ্যে প্রতিদিনের পরা কিছু জামা কাপড় ঢুকিয়ে নিয়েছিলাম। পথে যেতে যেতে মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে। সহসা তার মুখে একটি ফিসফিসানির শব্দ শুনতেই গাটা যেন আমার শিউরে উঠল। রাতের আধারে ওভাবে কোনো ছায়ার সাথে বেপরোয়া রাস্তা এগোতে কারই না ভয় করবে। কাউকে সামনেও পাচ্ছিলাম না যে ডেকে একটু সাহায্য চাইব। বিষয়টা ক্রমশ একটা প্রবল ভয়ের উদ্রেক ঘটাচ্ছিল। কলকাতা শহরের রাস্তাঘাট ছিল এমনিতেই অজানা, সেখানে আবার এই অজানা রাস্তার ভয়। শনশন করে হাওয়া বইতে শুরু করলো। আশেপাশের বাড়িগুলোর দিকে তাকিয়ে দেখলাম সবকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। এমন এই জায়গাগুলোয় যে কতদিন লোক বসবাস করেনি তা জানা নেই। একাধিকবার অবাক হলাম এটা ভেবে যে শহর কলকাতার মধ্যে কি এমন কোনো স্থান থাকতে পারে যেখানে এত কম মানুষ থাকেন। বাইরেই শহরের কোলাহল, গাড়ির ধুলো ধোঁয়া, তার মধ্যে কি এরকম একটা শান্ত পরিবেশ থাকতে পারে যেখানে কেউ নেই, কিচ্ছু নেই। নিজের মনকে প্রশ্ন করতে শুরু করলাম। প্রকাশ শেষমেশ এরকম একটা জায়গায় বাড়ি কিনেছে, তবে নিজের পরিবারের সাথে থাকার জন্য। রিয়েলি স্ট্রেঞ্জ। আমি যতদূর চিনতাম তাতে এরকম একটা ঘটনা নিজের চোখের সামনে দেখা এক প্রকার অস্বাভাবিক। কলকাতা শহরে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে হঠাৎ এরকম একটা জায়গায় একটা পুরনো ম্যানশন ভাড়া নিয়ে থাকার মধ্যে যে কি মাহাত্ম্য ছিল তা ভগবানই জানে। যাক, যখন চলে এসেছি তখন আর এত 7-5 না ভেবে ওর সাথে না হয় এই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাবে। কিন্তু এখন রাস্তা শেষ হচ্ছে না কেন? রিক্সাওয়ালা তো বললো যে আর কিছুক্ষণের মধ্যে, এই 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবো। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম প্রায় সন্ধে 7টা বেজে গিয়েছে। এইটুকু জায়গায় আসতে প্রায় 45 মিনিটের মতন সময় লেগে গেল। সত্যি ভেবে অবাক লাগে শহর থেকে এত ভিতরে কে থাকে। আর রিক্সাওয়ালাটা তো বলল যে এখান থেকে বেশিক্ষণের রাস্তা নয়। সে তো আমাকে বাড়িতেই পৌঁছে দিতে পারতো, কিন্তু হঠাৎ আলোটা চলে যাওয়ায় সে আমাকে মাঝপথেই নামিয়ে দিয়ে চলে গেল। কি যে করি, মাঝে মাঝে মনে হচ্ছে এখানে না এলেই হয়তো ভালো করতাম। অফিসের কাছাকাছি কোনো একটা জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থেকে যেতেই পারতাম, কিন্তু কি করব? যখন এসেই পড়েছি তখন এগিয়েই যাই। সামনের দিকে আরো কিছুটা এগোতেই একটা সুবিশাল গেট নজরে পড়ল। সেখানে থমকে দাঁড়িয়ে গোটা জায়গাটিকে তাকিয়ে ভালোভাবে চোখ বুলিয়ে নিলাম। মনে হচ্ছিল আকাশটা যেন একটা ছাদ, আর সেটিকে ঘিরে রয়েছে সুবিশাল একটা বাসভূমি। সেটি যত দেখছিলাম ততই অবাক হয়ে যাচ্ছিলাম। কলকাতা শহরের ভিতরে আবার এরকম একটা সুবিশাল বাড়িও থাকতে পারে এটা জানা ছিল না, অথচ বাড়িটাকে নাকি সকলে ভুতুড়ে বাড়ি বলে চেনে। সামনের দিকে আরো কিছুক্ষণ তাকিয়ে থাকবার পরে দেখলাম আলো জ্বলছে। বাড়িটি নিচের দিকে আলো জ্বলতে দেখলাম। সেটি দেখা মাত্র আন্দাজ করতে পারলাম যে এখানে কারুর না কারুর উপস্থিতি ঠিকই রয়েছে। প্রকাশের সাথে হয়তো এখানকার লোকদের তেমন পরিচয় নেই, তাই তারা তাকে সেভাবে চেনে না। সে কারণেই বাড়িটাকে ভূত বাংলো আখ্যা দিয়ে সকলেই বসে রয়েছেন। আমার চোখের পলক পড়তেই সামনে দেখলাম হ্যারিকেন হাতে একটা লোক দাঁড়িয়ে রয়েছেন, তার মুখটা ঢাকা। শীতের কলকাতার শহরের বুকে এমন হওয়াটাই স্বাভাবিক। বাড়িটা শহর থেকে বেশ কিছুটা ভিতরের দিকে, সেখানে জনঘনত্ব ঠিক সেই কারণের জন্যই অনেকটা কম নজরে পড়ল। তাই ফাঁকা স্থানে ঠান্ডার প্রকোপটা বেশ অনেকটাই লাগছিল আমার। আমি সোয়েটারের হাতাটিকে আরো একটু টেনে নিয়ে বললাম, না নমস্কার, আমার নাম রমাপ্রসাদ ভট্টাচার্য। আমি প্রকাশের সঙ্গে একটু দেখা করতে এসেছি। সে আমার পরম প্রিয় বন্ধু হয়।
বাংলাদেশে একসাথে বেড়ে ওঠা, পড়াশুনো মানে সব একসঙ্গেই হয়েছে আর কি। তারপরে সে কলকাতা মুখ হয়ে যায়, তারপর আর সেভাবে যোগাযোগের সুযোগটা হয়ে ওঠেনি। এত বড় শহরের বুকে সে কোথায় থাকে সেটাও আমার জানা ছিল না। আসলে সেভাবে যোগাযোগটা ওর সঙ্গে আমার করা হয়নি। এরপর বলতে পারেন সময়ের চাবিকাঠি ঘুরতে কলকাতা শহরে একটি চাকরির সন্ধান পেয়েছি, সেই সুবাদেই এখানে আসা। এখানে আসবার পরে অফিসের বড় বাবুর কাছ থেকে এখানকার ঠিকানাটা আমি জোগাড় করেছি। তার মতে নাকি প্রকাশ এখানেই থাকেন সপরিবারে। তিনি নাকি ম্যানশনটিতে আজ বহুদিন ধরে রয়েছেন। আপনি বুঝি এখানকার দ্বার রক্ষী, তাই না? লোকটি মনোযোগ সহকারে বেশ কিছুক্ষণ ধরে আমার কথা শোনার পর বললেন, হ্যাঁ, প্রকাশবাবু এখানেই থাকেন। আপনি আপনি আসুন আমার সঙ্গে। আমিও কথা না বাড়িয়ে সেই লোকটির সাথে সামনেই এগোতে লাগলাম। ঝিঝি পোকার ডাকের শব্দ যেন কানে বিঁধছিল, সেই সাথে ভেসে আসছিল আশেপাশের কোলাহল। তবে সেগুলো কোন শব্দের সম্মিলিত ধ্বনি তা আমি বুঝতে পারছিলাম না। সামনে চলমান এই লোকটির দিকে তাকাতেই মনে যেন একটা ভয়ের সঞ্চার হচ্ছিল। হাতে একটা হ্যারিকেন নিয়ে লোকটি যেভাবে এগিয়ে যাচ্ছিল তা দেখে তিনি আদেও মানুষ কিনা সেটা বোঝার উপায় ছিল না। পরনে সাদা ধুতি আর উপরে একটা কালো রঙের কুর্তা, সঙ্গে গলায় মখমলের ফেটি বাঁধা ছিল। সেটি ছিল তার বাবুয়ানি খাস ভূতের আভিজাত্যের প্রমাণ। জায়গাটি একটি সুবিশাল বাগানে ঘেরা ছিল। সেটিকে বেষ্টন করেই নানা রকমের ফুল গাছ লাগানো ছিল। দেখলে মনেই হয় না যে সেটি কোনো পুরনো জায়গা। এই জায়গাটিতে থাকলে এমনিও বাড়ির বাইরে এসে প্রকৃতির শোভা উপভোগের প্রয়োজন পড়বে না। আমি সেই বিশাল আয়তন বাড়িটির দিকে হাঁ করে তাকাতে তাকাতে তার সম্মুখে এসে উপস্থিত হলাম। লোকটি আমাকে ইশারা করে দাঁড়াতে বললেন। দাঁড়াতে বলে তিনি ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ বাদেই দেখলাম ভেতর থেকে কেউ যেন বেরিয়ে আসছে। দেখে এক প্রকার অবাক হয়ে গেলাম। প্রকাশ আমার দিকে এগিয়ে এলো। আমি ওকে দেখে সামনের দিকে এগিয়ে গেলাম। আরে তুই, তোকে তো কতদিন দেখিনি, তুই এখানে এলি কিভাবে? এ কথা বলতে বলতে প্রকাশ আমার দিকে এগিয়ে এলো। আমিও কোনো কথা না বাড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, বাপরে বাপ, সে কবে তোর সাথে সাক্ষাতের সুযোগ ঘটেছিল। মানে তারপর থেকে তো আর কোনো যোগাযোগই করা হয়নি। অবশ্য চিঠির যুগে ঠিকানা না থাকলে যোগাযোগ হবেই বা কি করে। যাক, যখন তো সন্ধান পেয়ে গেছি তখন আর কোনো চিন্তা নেই। এবার চল ভিতরে নিয়ে চল। যা একখানা বাড়ি হাঁকিয়েছি, সত্যি বাবা হাঁ করে দেখতে হয় তোর বাড়ি। প্রকাশও আমার কথাগুলো শুনে হেসে উঠল। তারপর বলল, বেশ, তো ভালোই হয়েছে, অসুবিধা কি? এখানে এসেছিস যখন, তখন কদিন থাকবি তো? আমিও অবলীলায় বলে উঠলাম, হ্যাঁ সে তো ঠিকই। আসলে সায়েন্স কলেজে একটা সার্ভিস পেয়েছি, বুঝলি। তুই তো ওখানে কিছুদিনের জন্য সার্ভিস করতিস, তারপর নাকি অন্য কোনো কাজে যুক্ত হয়ে গেছিলি। মানে নির্মলবাবু তো তেমনটাই বললো আমাকে। আমি সায়েন্স কলেজের চাকরিটা এক প্রকার ওই ভাগ্য করেই পেয়েছি বলতে পারিস। তারপর ওখানকার বড়বাবু নির্মল ঘোষের সঙ্গে আমার দেখা। তিনি তো তোর নামই নিল। তুই নাকি তাকে তোর ঠিকানা দিয়ে এসছিস, আমার কথা বলে এসছিস। প্রকাশ আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি গিয়েছিলাম তো, তবে সে তো অনেকদিন হয়ে গিয়েছে। উনি এখনো কি সেই ঠিকানা নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছিলেন নাকি? আমি আমার বুক পকেট থেকে সেটি বের করে প্রকাশের হাতে দিয়ে বললাম, তবে আর কি বলছি রে, এনে দেখ। আমার হাত থেকে সেটি পাওয়া মাত্র প্রকাশ আরো আনন্দিত হয়ে উঠল। ততক্ষণ আমরা দোতলায় পৌঁছে গিয়েছি। বাড়িটি দেখতে গিয়ে বেশ পুরাতন প্রকৃতির মনে হচ্ছিল। প্রায় ওই 100 থেকে 150 বছরের ইতিহাস যেন নিজের মধ্যেই সমৃদ্ধ করে রেখে দিয়েছিল। আমি দোতলায় উঠতেই সামনের ঘরের দিকে এগিয়ে গেলাম। দেখলাম এক মহিলা ও একটি ছোট্ট শিশুকন্যা বসে রয়েছে। প্রকাশকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করতেই সে বলল, আমার স্ত্রী ও কন্যা, যা গিয়ে আলাপ কর।
ও হ্যাঁ, ভালো কথা। তুই এখানে কতদিনের জন্য এসেছিস? আমি ওকে বললাম, এই ধর 5-10 দিন, মানে 15 দিনের বিরতি নিয়েছি। এই কটা দিন নির্মলবাবু নিজেই অফিসের কাজটা সামলে নিতে পারবেন। তোর বাড়িতেই বলেছি উঠবো, তবে এর মধ্যে বিনা অর্থাৎ তোর বৌদির সঙ্গে একবার গিয়ে দেখা করে আসতে হবে। হাজারও হোক, বাড়ি থেকে অনেক চিন্তা নিয়ে বেরিয়েছিলাম। ওকে কথা দিয়ে এসেছিলাম যে চাকরির বিষয়টা পাকাপাকি হয়ে গেলেই ওর সঙ্গে একবার দেখা করে আসবো, তারপর আবার কলকাতায় ফিরে আসবো। তো সেই আর কি। তোর এখানে কিছুদিন থেকে তারপর বিনার সাথে দেখা করে আবার কলকাতায় ফিরে তোর এখানেই উঠবার ইচ্ছা। এখানে নির্মলবাবু অফিসের লোক পাঠাবেন। একবার চাকরিতে জয়েন করে নিলে তারপরে উত্তর কলকাতার দিকে একটা সস্তার বাড়ি দেখবো, বুঝলি? তারপর ওখানে বিনা, ছেলে মেয়ে, এদের সবাইকে নিয়ে একেবারেই চলে আসবো। তারা এবার কতদিন মফস্বলে থাকবে, অনেক দিনের ইচ্ছা আমার, জানিস তো, যে আমার মেয়েগুলোকে, ছেলে মেয়েগুলোকে আমি কলকাতায় রেখে ওখানকার স্কুলে ওদের মানুষ করবো আর কি। প্রকাশ আমার মুখের দিকে তাকিয়ে বলল, তা বেশ, তো ভালোই করেছিস। এখানে কিছুদিন থেকেই না হয় বৌদির সাথে দেখা করে আসিস। তারপরে সবকিছু ফাইনাল হয়ে গেলে না হয় উত্তর কলকাতার দিকে একটা ভালো বাড়ি ভাড়া পেয়ে সেখানে থাকিস। আমি না হয় সেসব ব্যবস্থা সব করে দেব। এমনিতে আমার বিশেষ পরিচিতিও আছে। আমি প্রকাশের কথা শুনে খুবই আনন্দিত হলাম। মনে হচ্ছিল অগোছালো জীবনটা অনেকটা যেন গুছিয়ে আনতে পেরেছি। আমার গলার আওয়াজ শুনে বৌদি উঠে এলেন। তাকে দেখা মাত্র প্রকাশ আমার সাথে ওনার পরিচয় করিয়ে দিল। ওয়েল, মিট মাই বেটার হাফ সুমনা। আমরা 7 বছর হলো বিয়ে করেছি, আর এটি আমাদের 5 বছরের শিশুকন্যা রিমঝিম। রিমঝিম, কাকুকে চেনো? মেয়েটির শিক্ষা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এইটুকু মেয়ে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে এগিয়ে এসেছিল, তবে মেয়েটিকে আমি আমার পা স্পর্শ করতে দিইনি। ওর মুখের দিকে তাকিয়ে হঠাৎ আমার নিজের মেয়ের কথা মনে পড়ে গিয়েছিল। আমি সেখানে দাঁড়িয়ে রইলুম কিছুক্ষণ। এরপরেই প্রকাশ আমাকে বলল, শোন, সময় নষ্ট করে আর লাভ নেই। তোকে আমি তোর ঘরখানা দেখিয়ে দিচ্ছি, তুই আজ থেকে ওখানেই থাকবি। আর এটা তো ট্রাঙ্ক তো। আমি ঘাড় নেড়ে তার সঙ্গে এগিয়ে চললাম। এরপর এই ঘরের সামনে আসতেই আমি থমকে দাঁড়ালাম। পুরাতন আমলের ঘর, ইংরেজ আমলের সব আসবাবপত্রে একেবারে ঠাসা পড়েছিল। ওগুলো দেখার সাথে সাথেই প্রকাশকে বললাম, তোর তো তাহলে এলাই ব্যাপার দেখছি, এত বড় বাড়িটা পেলি কিভাবে? আর একটা কথাও জিজ্ঞেস করার ছিল, ওই অদ্ভুত লোকটাকে কোথা থেকে জোগাড় করেছিস ভাই? যেমন দেখতে তেমনি গড়ন, বাপরে বাপ! আমার তো দেখেই মারাত্মক ভয় লেগে গেছিল, জানিস। আমার তো ওকে মানে মানুষ বলেই মনে হয়নি, মনে হচ্ছিল যেন আমার চোখের সামনে কোনো একটা ভূত দাঁড়িয়ে রয়েছে। আমার কথাগুলো শুনেই প্রকাশ একটু ইতস্তত হয়ে গেল। তারপর বলল, আরে বাবা, আর বলিস না। আমরা যখন বাড়িটা ভাড়া নিয়েছিলাম সেই থেকেই এই লোকটি ছিল। এ নাকি ইংরেজ আমল থেকেই এখানকার বাসিন্দা। সেই থেকেই এই জায়গাটির ওপরে নিজের ক্ষমতা বজায় রেখে চলেছে। এই বাড়িটাতে ট্রিনিটি সাহেবের পরিবার থাকতেন, তিনি, তার স্ত্রী ও একটি কন্যা সন্তান। এত বড় বাড়িতে ওই 3 জন। আসলে তিনি ব্রিটিশ সরকারের খুব খাস লোক ছিলেন, তাই ইংল্যান্ডের তরফ থেকে কলকাতায় থাকবার জন্য তাকে এই বিশেষ ম্যানশনটি উপহার স্বরূপ দেওয়া হয়েছিল। তিনি দেখতে শুনতেও বেশ ছিলেন। ওনার স্ত্রী জুলিয়া নাকি অসাধারণ দেখতে ছিল। কিন্তু আজ থেকে প্রায় 7-8 বছর আগে ওই মনন্তরের সময়ে নাকি রহস্যজনকভাবে ওই 3 জন মারা গিয়েছিলেন। সেই সময়ে এই লোকটি ছিল কেয়ারটেকার। সেই থেকেই উনি এখানেই রয়ে গেছেন। ওনার নাম হলো মাধব, রাজস্থানের বাসিন্দা। এখানে এসে বাংলা ভাষা শিখেছেন, এখন ধীরে ধীরে বাংলায় কথাও বলতে পারে। তবে ওই যে ইংরেজ আমলে বাঙালি আর পেলেন কই, সেই কারণেই ইংরেজদের তদারকি করেই দিন অতিবাহিত করতে হয়েছিল। তবে লোকটি সত্যিই ভীষণ অদ্ভুত, একা থাকতেই বেশি পছন্দ করে। আমার মেয়েও লোকটিকে ভীষণ ভয় পায়। আর কি, যাকে তুই আর এসব নিয়ে এখন মাথা ঘামাতে যাস না, এখন বিশ্রাম কর। সুমনা একটু বাদে ডিনারের ব্যবস্থা করে দিচ্ছে, খেতে চলে আসিস। ঘরেই অ্যাটাচড বাথরুম রয়েছে, তাই চিন্তার কোনো কারণ নেই। গরম জলেরও ব্যবস্থা রয়েছে। বড় লোকের বাড়ি বলে কথা, বুঝতেই পারছিস।
প্রকাশের সাথে কথা বলে সবকিছু স্বাভাবিক বলে মনে হলে ওই মাধবের বিষয়টা নিয়ে আমার একটু খটকা থেকেই গিয়েছিল। আমি কিছুতেই মাধবের ওই চেহারাটা ভুলতে পারছিলাম না। বারংবার সেটা আমার মুখের সামনে চলে আসছিল। আমি কিছুতেই ওই কল্পনা থেকে বেরোতে পারছিলাম না। এরপরে কি হবে সেটা ভাবতে ভাবতে রাতের খাওয়া দাওয়া শেষ করে শুতে চলে এলাম। কিছুক্ষণ পরেই গোটা বাড়িটাতে আলো নিভে গেল। আলো নিভে যাওয়ার সাথে সাথেই বেশ অস্থির লাগতে শুরু করলো আমার। আমি সেভাবে কিছুই ঠাহর করতে পারছিলাম না। হঠাৎ দেখলাম আমার ঘরের জানলাটা খোলা। সেদিকে আসতেই দেখলাম বাইরে থেকে চাঁদের আলোটা ঘরের মধ্যে এসে পড়ছে। জায়গাটা কি অপূর্বই না দেখাচ্ছিল। সেই আলোতে ওই সুবিশাল বাড়ির জায়গাটি দেখতে খুবই সুন্দর লাগছিল। এক কথায় দারুণ। এমন সময় ম্যানশনের সদর দরজার দিকে নজর যেতেই আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। দেখলাম সেই লোকটা মাথার ঘোমটাটা সরিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছেন। সেই কেয়ারটি দেখে আমি মারাত্মক ভয় পেয়ে গেলাম। এই জায়গাটিতে আলোর রেশ মাত্র ছিল না, কিন্তু তারপরও ওনার দৃষ্টি যেন আমার দিকে স্থির হয়েছিল। মনে হচ্ছিল উনি যেন অন্ধকারের মধ্যে দিয়ে আমার উপর নজর রাখছেন। সেটি দেখার পরেই আমি নিজেকে আর সামলে রাখতে পারলাম না। ভীষণ রকম ভয় করতে শুরু করলো আমার। আমি তাড়াতাড়ি জানলার কাঁচগুলো নামিয়ে খাটের ওপর এসে উপস্থিত হলাম। কোনো রকমে খাটের উপর উঠে লেপটা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। ঘরের মধ্যে একটা হ্যারিকেন জ্বলছিল। ওই জায়গাটিতে প্রায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। একাধারে এত বড় বাড়ি, তার উপর যদি আবার অন্ধকারের সাথে বন্ধুত্ব করতে হয়, তাহলে বিষয়টা কেমন দেখায় না? এই কথা ভাবতে ভাবতে আমি প্রচন্ড ঘাবড়ে গেলাম। এরপর ঈশ্বরের নাম স্মরণ করে শুয়ে পড়লাম। এরপরে কখন যে চোখটা বুঝে এলো সেটা আর আমার মনে নেই। এমন সময় মনে হলো কেউ যেন আমার নাম স্মরণ করছে। আমি চাপার তলা থেকে সামান্য মুখটা সরিয়ে হঠাৎ একটা গলা কাটা দেহ দেখতে পেলাম। সেটা আমার চোখের সামনে দিয়ে এদিক থেকে ওদিকে হেঁটে যাচ্ছিল। হ্যারিকেনের আলোটা স্পষ্ট করতেই দেখলাম ওটা একটা ইংরেজের শরীর। দেখেই বুঝতে অসুবিধা হলো না যে ওটা স্বয়ং ট্রিনিটি সাহেবের দেহ। আমি ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। ওই সামান্য আলোয় দেখলাম সেটি ঘরের এক কোণ থেকে অন্য কোণে ঘুরে বেড়াচ্ছে। তার হাতে একটা লোহার ছড়ি। সেটির উপরে নানা রকমের কারুকার্য করা রয়েছে, যেটি খিলেন করে ওই লোহার জিনিসটির সাথে আটকানো। ঘরের পরিবেশটা হঠাৎ করে যেন আরো ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার শির দ্বারা বেয়ে হিমের রক্তস্রোত বয়ে যাচ্ছিল। মৃত সাহেবের পায়ের ঠক ঠক শব্দ একদিক থেকে অন্যদিকে ধাবিত হয়ে চলেছিল। আমার দাঁতের সাথে দাঁত লেগে গিয়েছিল। মুখ দিয়ে কোনো কথা আমার আর বার হচ্ছিল না। কেবল চাপা থেকে চোখ দুটো বাড়িয়ে সেই দৃশ্যের সাক্ষী হয়ে থাকছিলাম মাত্র। হঠাৎ আমার চোখের সামনে থাকা হ্যারিকেনটাও নিভে গেল। ঘরটা তখন আরো শান্ত। ঠিক সেই সময় দেখলাম জানলাটি খুলে গেল। বাইরে থেকে এক পশলা ঝোড়ো বাতাস ঘরের মধ্যে প্রবেশ করতে শুরু করলো। এই সময় কিভাবে বৃষ্টি নামতে পারে এটাই আমি ভাবতে পারলাম না। শীতকালে কলকাতায় আবার মেঘ ডাকছে, তাও আবার মধ্যরাতে। এই গলা কাটা দেহটা অন্ধকারের মধ্যে দেখতে না পেলেও তার বুটের শব্দগুলি স্পষ্ট কানে আসতে শুরু করলো। আমার সারা শরীর বেয়ে শীতের দিনে ঘাম ঝরতে শুরু করলো। আমি কোনো রকমে কম্বলটা জড়িয়ে ঈশ্বরের কাছে প্রাণ ভিক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ বাদে দেখলাম বাইরে বৃষ্টিটা থেমে গেছে। জানলাটা আপনা থেকেই কিভাবে বন্ধ হয়ে গেল। অন্যদিকে দেখলাম
ঘরের আলোগুলো যেন জ্বলে গেল। কোথাও আর কোনো কিছু নজরে পড়ল না। আমি বিষয়টি দেখা মাত্র সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। ঘরের বাইরে বেরিয়ে প্রকাশের ঘরের দিকে গিয়ে উপস্থিত হলাম। এরপর সজোরে দরজা ধাক্কাতে শুরু করলাম। আমার দরজা ধাক্কানোর আওয়াজ দেখেই প্রকাশ দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো। আমাকে ঘমার্ত ও অস্থির অবস্থায় দেখে এসে জিজ্ঞাসা করলো, কি হলো? কি হয়েছে? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন রে? ওকে দেখা মাত্রই আমি বললাম, আমি এখানে আর এক রাত্রিও থাকতে পারবো না। এই যে আমার ঘরে তাকে আমি দেখেছি। সে আছে, এই বাড়িতেই রয়েছে। তার আত্মা এখন এই বাড়িতে ঘোরাফেরা করছে। এই বাড়ির মায়া ত্যাগ করে ট্রিনিটি সাহেব এখনো যাননি। ওনার আত্মার মুক্তি ঘটেনি এখনো। আমি থাকবো না এখানে আর। আমার এমন অবস্থা দেখে প্রকাশ আমাকে শান্ত করে বলল, এত ভয় পাস না রমাপদ। আমরাও অনেক সময় অনেক কিছু দেখেছি, তবে এত ঘাবড়ে যাই। কিছু ছায়া, কিছু শব্দ এসব কানে এসেছে, তবে চাক্ষুষ কোনোদিনও কিছু দেখতে পাই। তুই কি কিছু দেখতে পেয়েছিস নাকি? প্রকাশের কথাগুলো শুনবার পরে আমি তাকে পূর্ণাঙ্গ ঘটনাটি সেদিনকে খুলে বলেছিলাম। এরপরে সে আমাকে জানিয়েছিল, হ্যাঁ, ওই ঘরটি ট্রিনিটি সাহেবের ঘর ছিল। ওখানেই তিনি নিজের স্ত্রী জুলিয়াকে নিয়ে থাকতেন। তবে সে তো অনেক কাল আগের ঘটনা। তুই এখন ওসব নিয়ে এত ভাবিস না তো। আসলে এখানে প্রায়ই কারেন্ট থাকে না। ওইসব নিয়ে ভাবতে ভাবতে তুই হয়তো ভুল দেখেছিস কিছু। আমিও সেদিন কোনোভাবেই প্রকাশকে আমার সত্যের সঙ্গে পরিচয় করাতে পারলাম না। সে তার নিজের মতোই কিছু কথা বলে আবার পুনরায় শুতে চলে গেল। অগত্যা কোনো উপায় না পেয়ে আমি নিজের ঘরেই আসতে বাধ্য হলাম। সেদিন রাতটা আমাকে জেগেই কাটাতে হলো। পরের দিন সকালে প্রকাশের সঙ্গে আমার আবার দেখা হলো ব্রেকফাস্ট টেবিলে। সেখানে নানা রকম খাবার দেখে আমার জিভে জল চলে এলো। সেও একেবারে বাবুয়ানি মেজাজে খেতে বসেছিল। আমাকে দেখা মাত্রই সে আমাকে উদ্দেশ্য করে বলল, আরে হাঁ করে কি দেখছিস? একেবারে ইংলিশ ব্রেকফাস্ট, বুঝলি? বসে পড়। ওসব নিয়ে আর ভাবতে হবে না তোকে। কাজে মন দে তো। রিমঝিমের সাথে বাগানে খেল, মাধবের সাথে কথাবার্তা বল, দেখি সবটাই খুব স্বাভাবিক লাগবে। প্রত্যেকটা জায়গারই একটা কালো ইতিহাস থাকে। সেটার উপরে ভিত্তি করেই বাস্তবের কাহিনীগুলো রচিত হয়। তাই এগুলো নিয়ে যত ভাববি ততই দুশ্চিন্তা আরো বাড়বে, বই কমবে না। আমিও প্রকাশের কথাগুলো বিশ্বাস করতে বাধ্য হলাম। এরপরে কোনো রকমে ব্রেকফাস্টটা সেরে ফেলেই উঠে পড়লাম। তারপরে নিজেই ওই বাড়িটা ঘুরে দেখার জন্য মনস্থির করে ফেললাম। গতকাল রাতের ওই ভয়ঙ্কর অবয়বটি তখনও আমার চোখের সামনে বারবার এসে হাজির হচ্ছিল। কোনো রকমে সেই স্মৃতিগুলোকে সরিয়ে ফেলে বাড়িটা প্রদক্ষিণ করতে শুরু করলাম। দোতলার ওপরে আরও একটি ফ্লোর ছিল, তবে বেশিরভাগ ঘরেই তালা বন্ধ ছিল। সেখানে থাকারই বা প্রয়োজন কি? এই বাড়িতে তো ছিল মোটে 3 জন। দোতলার এই ঘরের মধ্যেই তাদের থাকার সুবন্দোবস্ত হয়ে গিয়েছিল। 3 তলার সমস্ত ঘরবন্দি থাকার ভিতরে আমি ঢুকতে পারলাম না। স্বাদ অপূর্ণ থেকে গেল। এমন সময় একটা অদ্ভুত আওয়াজে আমার কান গেল সিঁড়ির দিকে। সেদিকে এগোতেই দেখলাম আওয়াজটি ক্রমে সিঁড়ি পেরিয়ে 4 তলার দিক থেকে আসছিল। আমার প্রচণ্ড ভয় লাগা সত্ত্বেও নিজের কৌতূহলকে রোধ করতে পারলাম না। ভাবলাম, দিনের বেলা আবার কি হবে? হয়তো রিমঝিম হবে। সেসব ভেবেই আমি ওই আওয়াজাতিকে লক্ষ্য করে এগোতে শুরু করলাম। উপরের দিকে উঠতে উঠতে দেখলাম 4 তলায় এসে পৌঁছেছি। তারপরে দেখলাম ছাদ, তবে সেদিকেও তালা ঝুলছে। বুঝলাম সেদিকে তেমন কেউ হয়তো থাকে না। একটা সুবিশাল ছাদ নজরে পড়ল। তারপরেই আবার একটা হাওয়ার আন্দোলন আমার কানের পাশ ঘেঁষে একটি কোণার দিকে ঘরের কাছে গিয়ে গায়েব হয়ে গেল।
ওখানে একটি দেওয়ালের সাথে আঘাতপ্রাপ্ত হওয়ার পরেই সে আওয়াজটি আমি আর খুঁজে পেলাম না। সহসা সেদিকে এগোতে শুরু করলাম। হঠাৎ দেখলাম একটি ঘর নজরে পড়ল। ভিতরে ঢুকলাম। তারপরে দেখলাম ঝুল কালি ময়লায় একেবারে গোটা জায়গাটা ঢাকা পড়ে গিয়েছে। সামনে তাকাতেই দেখলাম একটা বিশাল আয়না। তার একটি পাশে লাল রঙের একটা আস্তরণ রাখা ছিল। আমি কাছে এগোতেই সেটি নিজে থেকেই সরে গেল। আমিও ধীরে ধীরে সেই আয়নাটির সামনে গিয়ে উপস্থিত হলাম। ভালো করে আয়নাটিকে দেখতে শুরু করলাম। সেটি দেখা মাত্রই মনে হলো আয়নাটির ভিতর থেকে কেউ যেন দুটো হাত বের করে আমাকে মারতে আসছে। আমার গলা বারবার এগিয়ে আসতে থাকা ওই দুটো নখল হাতের দিকে তাকিয়ে আমি সজোরে চিৎকার করে উঠলাম। এমন সময় দেখলাম কারুর হাতের স্পর্শ আমার কাঁধের উপর এসে পড়েছে। সেটি অনুভূত হওয়ার সাথে সাথেই আমি চমকে উঠলাম। পিছনে ফিরতেই দেখলাম সুমনা দাঁড়িয়ে। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, এ কি, আপনি এখানে কি করছেন? আপনাকে না যেখানে সেখানে যেতে বারণ করেছে প্রকাশ। আর তাছাড়া আমরাও কেউ এই চারতলায় তেমন আসি না। এই জায়গাটা একেবারেই শুনশান। এখানে এভাবে যখন তখন চলে আসবেন না, এতে কিন্তু বিপদ আরো বাড়তে পারে। আসুন, নেমে আসুন, রিমঝিম আপনাকে খুঁজছে। আমি সুমনার চোখের দিকে তাকিয়ে ভীষণ রকম ভাবে অবাক হয়ে গেলাম। এত স্থির নিশ্চল দৃষ্টিতে তাকিয়ে তিনি যেভাবে আমাকে কথাগুলো বলে যাচ্ছিলেন, সেটি দেখা মাত্র আমি চমকে উঠলাম। তবে কথা না বাড়িয়ে বললাম, বেশ বেশ, আমি আসলে একটা আওয়াজ পেয়ে এখানে এসেছিলাম। মানে নিজেও জানি না যে কিভাবে এখানে এসেছিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি চলে যাচ্ছি বরং। কথা না বাড়িয়ে আমি নিচে নেমে এলাম। একেবারে নিচে নেমে এসে দেখলাম যে রিমঝিম একা একা খেলছে। তার হাতে রয়েছে একটা পুতুল, যেটিকে হাতে নিয়ে সে উপরের দিকে ছুড়ে দিচ্ছে, আবার হাত দিয়ে সেটাকে ধরে ফেলছে। সেই খেলার মধ্যে দিয়ে তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে। তার মুখের ওই দীপ্তি দেখে মনে হচ্ছিল যে সে একা নেই। ঠিক তাই, হঠাৎ মনে হলো ওই জায়গাতে যেন আরো কারোর উপস্থিতি রয়েছে। সেই পুতুলটিকে আরো একজনের দিকে ছুঁড়ে দিচ্ছে, সে আবার সেটিকে রিমঝিমকে লক্ষ্য করে ছুঁড়ে দিচ্ছে। এভাবেই তারা একে অপরের সাথে খেলা করছে। আমি বিষয়টা দূর থেকে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করার পর রিমঝিমের দিকে এগিয়ে গেলাম। এরপরে তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মামুনি, তুমি এখানে কারোর সাথে খেলছো? সে কি তোমার সাথে কথা বলছে? আমার এই কথাটা জিজ্ঞেস করার সাথে সাথেই রিমঝিম ঘাড়ে নেড়ে জবাব দিল, হ্যাঁ, সে তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। সে প্রতিদিনই আমার সাথে খেলে। ওর নাম মিশেল। ওকে দেখতে খুব সুন্দর, কিন্তু জানো কাকু, ও বিদেশি। ওর গায়ের রং একেবারে থপথপে সাদা। আর ওই যে দেখো, ওর মা জুলিয়া ওর পাশেই দাঁড়িয়ে রয়েছে। আমাদের দুজনকেই দেখছে ওরা। কিন্তু কাকু, তোমাকে দেখে মিশেল একটু দূরে সরে গেছে। এখন ও ওর মায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে। ও আর আমার সাথে খেলতে চাইছে না, তোমাকে এখান থেকে যেতে বলছে, তবেই ও আমার সাথে খেলবে বলছে। রিমঝিমের মুখে এই কথাগুলো শোনার পর আমার শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত বইতে আরম্ভ করলো। সামনের দিকে তাকাতেই মাধব ছাড়া আমি আর কাউকে দেখলাম না। কোনো কিছুই আন্দাজ করতে পারছিলাম না। যা দেখছিলাম সেগুলো কি আদেও সত্য, না এর পিছনে কোনো বিশেষ কারণ লুকিয়ে রয়েছে। নিজেকে নিজেই প্রশ্ন করতে আরম্ভ করলাম, এরা কাকে দেখতে পাচ্ছে? আমি যাকে সেই আয়নায় দেখেছিলাম
সেই নকল হাত আর গতকাল রাতের সেই মুন্ডু কাটা যে সাহেব চলাফেরা করতে দেখেছিলাম, এরা কি সকলেই এখানে রয়েছেন? প্রকাশ তো বলল তারা নাকি কোনোদিনই কাউকে চাক্ষুষ দেখতে পায়নি। তাহলে ঝিম দেখছে কি করে? সে তো বলছে যে ওরা নাকি সবাই তার সামনেই দাঁড়িয়ে রয়েছে। জুলিয়া, মিশেল, এরা তো সকলেই মৃত। তাহলে বাচ্চা মেয়েটি এদেরকে দেখছে কিভাবে? এসব কথা ভাবতে ভাবতে আমার শরীরটা কেমন অস্থির করতে শুরু করলো। আমি কোনো কিছুই আন্দাজ করতে পারছিলাম না। নিজের অজান্তেই মনে হচ্ছিল এমন এক দ্বন্দ্বের মধ্যে এসে পড়েছি যেখান থেকে বেরোনো এক প্রকার অস্বাভাবিক। আমি স্থান ত্যাগ করে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। ঘরে এসেই হাঁপাতে শুরু করলাম। পাশে রাখা টেবিল থেকে জলের গ্লাসটা হাতে নিতেই সেটা মাটিতে পড়ে গেল। ঠিক সেই সময় একটা হাত আমার দিকে জলের গ্লাসটা নিয়ে এগিয়ে আসলো, আর আমি চিৎকার করে উঠলাম, কে কে আপনি? সামনে তাকাতেই দেখলাম মাধব দাঁড়িয়ে। আমি অবাক হয়ে গেলাম। দরজা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে এসেছিলাম। এই লোকটা কোথা থেকে ভিতরে এলো? নাকি নাকি লোকটা আগে থেকে এখানে ছিল? আমি ভয়তে ওর হাত থেকে জলের গ্লাসটা মাটিতে ফেলে দিলাম। আমাকে দেখা মাত্রই সজোরে হেসে উঠল মাধব। তারপরে বলল, কি ভাবছেন আমি এখানে এলাম কিভাবে? আমি সব জায়গায় যেতে পারি। আমার কোনো অসুবিধা হয় না। এখন এখানে আছি, এরপরই দেখবেন আমি অন্য জায়গায় চলে যেতে পারি। জলটা খেয়ে নিন, বুঝলেন? ওর কথাটা শেষ হতে না হতেই সামনে আর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম না। সেদিনটা আর ঘরের দরজা খুলে বাইরে বেরোনোরও সাহস হলো না। আমি ওইখানেই ওইভাবে সারা রাত বসে রইলাম। তারপরে ভাবলাম, যে করেই হোক আজ রাতের মধ্যে আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। এখানে আমার কাউকেই স্বাভাবিক বলে মনে হচ্ছে না। সবকিছুই আমার মনের ভুল হতে পারে না, এর মধ্যে অনেক বড় কোনো সমস্যা রয়েছে। আমি কোনো কথা আর বললাম না। তারপরে সন্ধে নামতেই আস্তে আস্তে ঘরের বাইরে বেরোলাম। বেরোতেই দেখলাম কেউ কোথাও নেই। নিজের ট্রাঙ্কটা হাতে শক্ত করে চেপে ধরে রাস্তার বাইরের মেন গেটের দিকে এগোতে লাগলাম। বৈঠকখানার কাছে আসতেই থমকে দাঁড়িয়ে পড়লাম। এরপরে দেখলাম সেখানে 3টি মৃতদেহ পড়ে রয়েছে। আমি সেখানে থমকে দাঁড়াতেই এক দমকা বাতাস এসে সেই মৃতদেহের মুখ থেকে সাদা কাপড়গুলো সরিয়ে দিল। আমি ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। দেখলাম প্রকাশ, সুমনা, রিমঝিমের গলা কাটা দেহ আমার চোখের সামনে পড়ে রয়েছে, আর তাদের মুন্ডুগুলো মেঝের এক পাশে গড়াগড়ি খাচ্ছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ঠিক সেই সময় মাধব এসে আমার পথ অবরোধ করে দিল। ওর হাতে দেখলাম একটা কুড়ুল, আর সেই কুড়ুলে তখনও রক্ত লেগেছিল। আমি সেটি দেখা মাত্র সেখান থেকে প্রাণপণে ছুটতে শুরু করলাম। পিছনের দিকে তাকাতেই প্রকাশ সহ সমস্ত গলা কাটা মৃতদেহগুলো আমার দিকে এগিয়ে আসছিল। প্রকাশের কাটা মুন্ডু আমাকে উদ্দেশ্য করে বলল, আমরা কেউ বেঁচে নেই, অনেক আগেই মারা গিয়েছি, আর এই মাধবী আমাদের গলা কেটে খুন করেছে। এই বাড়িতে আর কেউ থাকে না, সে কোনোদিন কাউকে থাকতেও দেবে না। আমি আর সহ্য করতে পারলাম না। আমার সারা শরীরে কাঁপুনি দিতে শুরু করলো।
সেই গলা কাটা দেহগুলো আমার দিকে ধেয়ে আসতে দেখে আমি নিজের পায়ের গতি বাড়ালাম। কোনো রকমে মেন গেটের শিকলটাকে সরিয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে যখন বড় রাস্তার একেবারে মুখে এসে পৌঁছালাম, তখন একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। গাড়িটা সজোরে হর্ন মেরে ব্রেক চেপে দাঁড়ানোর পরে একজন ভদ্রলোক সেখান থেকে বেরিয়ে এলো। তাকে দেখা মাত্র আমি চমকে উঠলাম। গাড়ির হেডলাইটের আলোটা আমার মুখের ওপর এসে পড়ছিল। তাতে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন নির্মল বাবু, যিনি সায়েন্স কলেজের চাকরিটা আমার হাতে তুলে দিয়েছিলেন। আমি তাকে দেখা মাত্রই গিয়ে জড়িয়ে ধরলাম, তারপরে বললাম, স্যার স্যার যে করেই হোক আমাকে এখান থেকে নিয়ে চলুন। এই জায়গার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই স্যার। আপনি আমাকে এখানে প্লিজ নিয়ে চলুন এখান থেকে। আমি পারবো না এখানে থাকতে। আমি এখানে নিজের অজান্তেই এসেছি। আমি থাকবো না এখানে স্যার, আমাকে নিয়ে চলুন। নির্মল বাবু আমার সাথে কথা না বাড়িয়ে আমাকে গাড়িতে উঠতে বললেন। এরপর রাতের অন্ধকার ঘেঁষা রাস্তা ধরে গাড়িটা এগোতে শুরু করলো। এভাবেই 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পর উনি আমাকে নিয়ে কালীঘাটের পুলিশ চৌকিতে গাড়িটা এসে দাঁড় করালেন। তারপরে আমাকে সেখান থেকে নেমে দাঁড়াতে বললেন। আমিও গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। এরপরে উনি গাড়িটা রাস্তার ধারে দাঁড় করিয়ে আমার দিকে এগিয়ে আসলেন। তারপর আমার হাত ধরে বললেন, ভয় পাবেন না, আমার সাথে আসুন। আমি আপনাকে কোনো ভুল জায়গায় নিয়ে আসিনি। আসলে আমিও এমন কিছু ঘটনা জানতে পেরেছি যেগুলো সত্যি ভীষণ রকম অস্বাভাবিক, কিন্তু সেই মুহূর্তে আপনাকে কিছুই বলে উঠতে পারিনি। আপনি ততক্ষণে সেখান থেকে চলে এসেছিলেন। আমি যখন জানতে পারি তখন 2-3 দিন অতিবাহিত হয়ে গিয়েছিল। বিষয়টি জানার পরে আমার গায়ে কাঁটা দিয়েছিল। আমি কিছু না বুঝেই আপনাকে খোঁজবার জন্য ওই বাড়িটির দিকে অগ্রসর হতে শুরু করেছিলাম। ভাবতেও পারিনি আপনাকে জীবিত অবস্থায় দেখতে পাবো। আপনি মৃত্যুর মুখ থেকে এভাবে ফিরে আসতে পারেন তা আমি একেবারেই ভাবিনি। তবে ঈশ্বরের অশেষ কৃপা যে আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটেনি। আসুন, আপনার সাথে থানার চিফের সাক্ষাৎ করাই। তিনি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এই সদ্যই জয়েন করেছেন। অনেক দিন ধরেই আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন, কিন্তু আমারই কিছু কাজের দরুন আমি ওনাকে সময় দিয়ে উঠতে পারিনি। এখন ভাবছিলাম যদি সময়টা দিতাম তাহলে আমিও হয়তো এই জায়গাটির সত্য সম্পর্কে অনেক আগেই অবগত হয়ে যেতে পারতাম, আর সেই সাথে আপনাকেও আমি এই কাজে বিশেষভাবে সাহায্য করতে পারতাম। দয়া করে আর সময় নষ্ট করবেন না, ভিতরে চলুন। আমিও কোনো কথা না বাড়িয়ে সেদিন নির্মল বাবুর সাথে পুলিশ স্টেশনে ঢুকে গেলাম। দেখলাম সেখানে একজন অফিসার দাঁড়িয়ে রয়েছেন। তিনি আমাকে দেখা মাত্রই বসতে বললেন। আমিও নির্মল বাবু দুটো চেয়ার টেনে বসে পড়লাম। এরপর তিনিও আমাদের সামনে বসলেন। তারপরে আমাদের দিকে তাকিয়ে 1 গ্লাস জল এগিয়ে দিয়ে বললেন, ভয় নেই, এর মধ্যে কোনো বিষ মেশানো নেই। আপনি নিশ্চিন্তে জলটা খেয়ে নিন। আমিও সেদিন ওই পুলিশ চৌকিটি দেখে একটু অবাক হয়ে গিয়েছিলাম। দেখলাম জায়গাটি একেবারে ফাঁকা, কেউ নেই। সে অফিসার সেখানে একাই বসে রয়েছেন। এরপরে আমি বিষয়টা লক্ষ্য করে তাকে বললাম, আচ্ছা, আপনি আজকে এখানে একাই ডিউটিতে আছেন নাকি? তিনি আমাকে বললেন, আসলে হ্যাঁ, বেশিরভাগ লোকই ছুটিতে রয়েছেন, তাই আমাকেই ডিউটি দিতে হচ্ছে। আর নির্মল বাবুকে আজকে সকালেই আমি ফোন করেছিলাম। ওনাকে রাতেই একবার দেখা করতে বলেছিলাম। ভেবেছিলাম উনি আসবেন না, কিন্তু দেখলাম আপনার কথা ভেবে উনি এখানে চলে এলেন। এবার আসি একটি বিশেষ কথায়। কিছুদিন আগেই যখন আমি এখানে কাজে জয়েন করেছিলাম, তখন এখানকারই এক স্থানীয় উকিলের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তাকে নাকি কে ওই ম্যানশনে ডেকে পাঠিয়েছিল। আমার অনুমতি না নিয়েই তিনি সেখানে যাওয়ার জন্য মনস্থির করে ফেলেন। এরপরে বেশ কয়েকদিন তার কোনো খবর না পাওয়ায় আমি আমার টিমকে নিয়ে সেখানে যাই। বুঝতেই পারছেন এখন দুর্ভিক্ষের কারণে গোটা কলকাতার পরিস্থিতি কতখানি ঘেঁটে রয়েছে।
তারপরে আবার ইংরেজরা যেভাবে ভারতের উপরে, বিশেষত বাংলার উপরে নিজেদের ক্ষমতা বিস্তার করতে চাইছেন তা তো বলাই বাহুল্য। এই অবস্থায় আমি সেখানে গিয়ে সেই উকিলটিকে মৃত অবস্থায় পাই। এরপরে তাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানকার এক ডাক্তারের কাছ থেকে আমি জানতে পারি ওই বাড়িটিতে নাকি ট্রিনিটি নামে এক ইংরেজ থাকতেন। তার স্ত্রীর নাম ছিল জুলিয়া ও মেয়ের নাম ছিল মিশেল। কলকাতার বাঙালিরা ইংরেজদেরকে একেবারেই সহ্য করতে পারত না। বিশেষ করে দুর্ভিক্ষের দিনগুলিতে তারা কলকাতায় বসবাসকারী সমস্ত ইংরেজদের কলকাতা ছাড়া করে ইংল্যান্ডে পাঠানোর জন্য সচেষ্ট হয়েছিল। এই অবস্থায় তারা ট্রিনিটি সাহেবের ওই বাংলোটির উপরেও হামলা করেছিল। সেই সময় তারাই সকলে এগিয়ে গিয়ে সাহেবের সাথে তার স্ত্রী ও মেয়েকেও হত্যা করে দিয়েছিল। ওদের বাড়িতেই নাকি মাধব নামের এক কেয়ারটেকারও থাকত। সে নাকি নিজের মনিবকে রক্ষা করতে পারেনি, আর শোক সহ্য করতে না পেরে সেও নাকি গলায় দড়ি দিয়েই আত্মহত্যা করেছিল। এরপরে নাকি প্রকাশ চক্রবর্তী নামের একজনের পরিবার সেখানে যায়। তারা ওই বাড়িটি খুব সস্তায় এক দালালের কাছ থেকে হাতিয়ে সেখানে থাকতে শুরু করে। তারাও নাকি ওই মাধবকে দেখতে পেতেন। একদিন রাতে প্রকাশের স্ত্রী মাধবকে তার স্বামী ও মেয়েকে কুড়ুলের সাহায্যে গলা কেটে দিতে দেখেন। তিনি সেখান থেকে পালানোর পূর্ণ প্রচেষ্টা করেছিলেন। থানায় এসে এই বিষয়টির কথা উল্লেখ করেছিলেন, কিন্তু পরের দিন সকালে থানার বাইরেই তার গলা কাটা দেহটি পাওয়া গিয়েছিল। কে তাকে মেরে ফেলেছিল আর কিভাবেই বা তার হত্যা হয়েছিল, এটি আমাদের কাছে আজও একটি প্রশ্নচিহ্ন হয়েই রয়ে গেছে। তবে আপনি ভয় পাবেন না, আপনার সাথে যা যা ঘটেছে সেগুলিকে একটি খারাপ স্বপ্ন মনে করে ভুলে যান। নির্মল বাবুকে আমি অনেক দিন ধরেই চিনি, তবে ওনার সাথে কাজের ফাঁকে সাক্ষাতের সুযোগ পাচ্ছিলাম না। প্রকাশ ওনার অফিসেই কাজ করত। তার সাথে এমন একটা ঘটনা ঘটেছে, এই খবরটাই আমি নির্মল বাবুকে জানাতে চেয়েছিলাম, আর সেই কারণেই ওনার অফিসে যেতে চেয়েছিলাম। তবে ওই যে বলে, নিয়তি খুব খারাপ জিনিস, সেটি সকলকে সবসময় সমানভাবে সায় দেয় না। তাই আমরাও সময়ের পূর্বে কোনো কিছুই করে উঠতে পারি না। যাক, শেষ পর্যন্ত যে আপনার প্রাণ রক্ষা পেয়েছে, এর থেকে বড় বিষয় আর কি বা হতে পারে। যাক, এসব ছাড়ুন। আমার নাম শুভেন্দু শাসমল। এই কলকাতা শহরের কম বেশি সকলেই আমাকে চেনে বলতে পারেন। আমি এই ক বছরের মধ্যেই কলকাতার মানুষের মনে সুপার হিরোর জায়গা নিয়ে নিয়েছি। কিছুদিনের মধ্যেই প্রশাসন থেকে এই ট্রিনিটি হাউসটিকে একেবারে বন্ধ করে দেওয়া হবে। ওই বাড়িটিকেই ভেঙে দিয়ে সেখানে অন্য কিছু তৈরি করা হবে। সরকারিভাবে ভারত খুব তাড়াতাড়ি স্বাধীনতা পেতে চলেছে। ইংল্যান্ডে বসে চার্চিল যতই কড়া নাড়ুন না কেন, ভারতের দরজা চিরকালের জন্যই বন্ধ হতে চলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দুবাবুর কথাগুলো শুনে আমি মনে জোর পেলাম। এরপর তাকে বললাম, আপনি যে আমাকে এভাবে সাহায্য করবেন তা আমি ভাবতেও পারিনি। যাক, অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সহযোগিতা করার জন্য। আর নির্মল বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো এই প্রেতাত্মার কবল থেকে আজ প্রাণ নিয়ে আমি বেঁচে ফিরতাম না। নির্মল বাবু আমার হাত ধরে বললেন, কোনো ব্যাপার নয়, আমিও জানতাম না শুভেন্দুকে এভাবে এখানে পেয়ে যাব। যাক, আমি তো অফিসের কাজে এমনিতেই ব্যস্ত থাকি, তারপরে কলকাতার কোথায় কি হচ্ছে না হচ্ছে সেসব বিষয়ে তেমন একটা খবরাখবরও রাখি না। শুভেন্দু আমার সাথে প্রায় 6 মাস আগে একবার দেখা করেছিল। এরপরে সে আরও একদিন দেখা করতে চেয়েছিল, কিন্তু আমারই সময় হয়ে ওঠেনি। শোনো রামাপদ, আমাকে একটা বিশেষ কাজে আজকেই বেরিয়ে যেতে হবে। এখান থেকে কলকাতা স্টেশনের দূরত্ব খুব বেশি নয়। তুমি কি চলে যেতে পারবে? আপনি এ বিষয়ে একেবারেই চিন্তা করবেন না স্যার। আমার বাইকে আমি ওনাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিচ্ছি। ভয়েতে উনি তো ওনার সমস্ত কিছু হয়তো ওই বাড়িতেই ফেলে রেখে চলে এসেছেন। সেসব এমনিও খুব একটা কাজের নয় আশা করি। কি রমাপদ বাবু, আবার যাবেন নাকি সেই ভুতুরে বাড়িতে? আমি ঘাড় নেড়ে বললাম, আবার? তাহলেই হয়েছে। আমরা তিনজনেই হেসে উঠলাম। এরপরে শুভেন্দুবাবু আমাকে বললেন,
আপনাকে কিছু চিন্তা করতেই হবে না নির্মলবাবু। আপনি কাজে বেরিয়ে যান, আমি ওনাকে স্টেশন পর্যন্ত বাইকেই পৌঁছে দিয়ে আসবো। এছাড়া ভোরের দিকে একটা ট্রেনও রয়েছে, উনি বাড়িতে পৌঁছে যেতে পারবেন। আমিও ভাবলাম সবকিছু হয়তো স্বাভাবিক হয়ে গিয়েছে। এই সমস্ত কিছুকে একটা খারাপ স্মৃতি মনে করে শুভেন্দুবাবুর বাইকের পিছনে উঠে বসলাম। নির্মলবাবু গাড়িতে স্টার্ট দিতে গিয়ে রুদ্ধশ্বাস বেরিয়ে গেল। শুভেন্দুবাবু আমাকে কলিকাতা স্টেশন পর্যন্ত পৌঁছে দিলেন। এরপর টিকিট কাউন্টারের কাছে গিয়ে তিনি আমাকে বললেন, যান, টিকিট কেটে নিন, ওই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওখানেই আসবে গাড়ি। এই ধরুন আর আধা ঘন্টা, তারপরেই ট্রেনের হুইসেল শুনতে পারবেন। আর শুনুন, আমাকে আবার ভুলে যাবেন না কিন্তু। পুলিশরা কিন্তু শুধু গুলি চালায় না, মানুষের প্রাণও বাঁচায়, তারপরে আবার অজ্ঞাত পরিচিতদেরও। ওনাকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না বলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার অনুরোধ করলাম। একা একা থাকলে মন মরা হয়ে পড়ব, তাই ওনাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে বলছিলাম। ট্রেন আসা পর্যন্ত উনি সেখানেই দাঁড়িয়ে রইলেন। এরপর আমিও টিকিট কেটে ট্রেনে চেপে পড়লাম। উঠেই সিট পেয়ে গেলাম। জানলার ধারে সিট পেয়ে পিছনের দিকে তাকাতেই দেখলাম শুভেন্দু বাবু আর নেই। বিষয়টি আন্দাজ করতে পারলাম না। নিজের মনে মনেই ভাবলাম, আজকালকার দিনে এরকম ভালো মানুষ আবার আছে নাকি? কিন্তু লোকটা এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? এতক্ষণ তো এখানেই ছিল। তাছাড়া আর একটা বিষয়ও, আমি যে এই বাড়িটাতে আটকে রয়েছি সেটাই বা উনি জানলেন কিভাবে? ওনার তো কিছু জানার কথা নয়। এছাড়া নির্মলবাবু বললেন অনেকদিন ধরেই ওনার সঙ্গে তার যোগাযোগটা নেই। তাহলে নির্মলবাবুর সঙ্গে হঠাৎ যোগাযোগ করে উনি আমার বিপদের কথা ওনাকে জানালেন কি করে? আর নির্মলবাবুই বা বিষয়টা জানতে পারার সঙ্গে সঙ্গে শুভেন্দু বাবুর সঙ্গে দেখা করতে চললেন কিভাবে? এছাড়া শুভেন্দুবাবু পুলিশ চৌকিতে সেদিনকে কেউ ছিল না। মনে হচ্ছিল অত বড় হাজতে যেন উনি একাই পাহারা দিচ্ছেন। সত্যি ব্যাপারটা খুব অদ্ভুত। জাগে, আমি বোধহয় একটু বেশি ভেবে ফেলছি। উনি বোধ করি আশেপাশেই কোথাও আছেন। দেখি সামনের লোকটাকে বলে, উনি যদি কোনো পুলিশ দেখতে পান তাহলে হয়তো আমাকে ডেকে দেবেন। সামনের স্টেশনে একটা লোককে বসে থাকতে দেখলাম। লোকটিকে দেখা মাত্রই জিজ্ঞাসা করলাম, শুনছেন, আপনি কি শুভেন্দু শাসমলকে দেখতে পাচ্ছেন? উনি আমাকে এখানে ছাড়তে এসেছিল। খুব দয়াশীল মন ওনার। দেখুন না, মানে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছেন কি ওনাকে? তাহলে একটু কথা ছিল। লোকটি আমার দিকে উঠে এলো। ততক্ষণে ট্রেনের সিগন্যালটা হয়ে গেছে। ঠিক সেই সময় উনি বললেন, কার নাম বললেন? ট্রেনের চাকার শব্দের সাথে আমার গলার স্বরটিও কেমন যেন হারিয়ে যেতে লাগলো। আমি সজোরে বলে উঠলাম, শুভেন্দু শাসমল, শুভেন্দু শাসমল। ট্রেন তখনও আস্তে আস্তে চলতে শুরু করেছে। লোকটি ধীর গতিতে দৌড়াতে দৌড়াতে বললেন, এসব আবার কি বলছেন দাদা? শুভেন্দু শাসমল? আরে সেই লম্বা চওড়া চেহারার পুলিশ অফিসারটা না? আরে সে তো আজ 3 মাস হলো একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আরে ওই তো ওই যে কালীঘাট পুলিশ চৌকিতেই তো উনি বসতেন, তাই না? এই তো সেদিনই খবরের কাগজে বেরিয়েছিল দাদা। লোকটির কথাগুলি শেষ হতে না হতেই ট্রেনটি গতি নিয়েছিল। ট্রেনের হুইসেলের শব্দটিও আরো সজোরে শোনা যেতে লাগলো। লোকটি স্টেশনের অনেক পিছনে পড়ে গিয়েছিল। ধীরে ধীরে ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করে দুরন্ত গতিতে এগিয়ে যেতে লাগলো। সেই সাথে হুইসেলের শব্দটাও আস্তে আস্তে বাতাসে মিশে যেতে লাগলো। কিন্তু আমার মনটা সেখানেই পড়ে রইল। কলকাতা শহরে ঘটে যাওয়া মন্বন্তরের সময়কালে আমিও চাক্ষুষ মৃত মানুষকে দেখেছিলাম। এরপর আমি আর কোনোদিন কলকাতায় যাইনি। মফস্বলের স্কুলে সারা জীবন পড়িয়ে গেলাম। কিন্তু সেই ভয়ঙ্কর স্মৃতি মৃত্যু হয়তো আমাকে তাড়া করে বেড়াবে। এটাই হয়তো আমার ভবিতব্য ছিল। ঠাকুরদার ডায়েরিটি এখানেই সমাপ্ত হয়ে গেল। অথচ দেখুন, মনে হলো আপনি ও আমি যেন স্বপ্ন দেখলাম।
এই বাংলার বুকে যে এমন ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে পারে সেটি এই ডায়েরিটি না পড়লে কোনো দিনও জানতে পারতাম না। আমার ঠাকুরদা হৃদরোগে মারা গিয়েছিলেন, কিন্তু কিভাবে তিনি মারা গেলেন সেটির কারণ আমরা কেউই আজও বুঝে উঠতে পারিনি। এই ভয় কি তবে তাকে শেষ করে দিয়েছিল, নাকি তিনি ওই মৃতদের আবারও দেখতে পেয়েছিলেন? সব কিছুই সম্ভব। এই পৃথিবীর বুকে অসম্ভব বলে কিন্তু কিছুই হয় না। আশা করি আজকের কাহিনীটি আপনাদের সকলের মন জয় করতে পেরেছে। একটি ভিন্ন স্বাদের ভৌতিক গল্প শুনতে ভালো কেনই বা লাগবে না? তাই আমাদের মনে হয় আজকের এই কাহিনীটি শুনে আপনারা অনেকেই একটি রোমাঞ্চকর অনুভূতি অর্জন করতে পেরেছেন। এবারে আসি গল্পের কলা কুশলীদের কথায়। আজকের গল্পে কথকের চরিত্রে ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। রমাপদর চরিত্রে ছিল রূপম মান্না। বড় বাবুর চরিত্রে ছিল অভিক সাহা। গিন্নি এবং সুমনার চরিত্রে ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। দোকানদারের চরিত্রে ছিল রাজ মুখার্জি। রিক্সাওয়ালার চরিত্রে ছিল অভিক সাহা। মাধবের চরিত্রে ছিল রাহুল সাহা। প্রকাশের চরিত্রে ছিল প্রীতম ঘোষ। রিমঝিম এর চরিত্রে ছিল সুবর্ণা। পুলিশের চরিত্রে ছিল রাজ মুখার্জি এবং ট্রেনের যাত্রীর চরিত্রে ছিলেন রাহুল সাহা। এছাড়াও গল্পের সূত্রধরের চরিত্রে ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। আজকের কাহিনীতে পোস্টার ডিজাইন ছিল ডলবি স্টুডিও মুম্বাই। এছাড়াও গল্পের এই এত সুন্দর এডিটিং, ভিএফএক্স এবং অন্যান্য সমস্ত ভিডিওগ্রাফিক্সের দায়িত্বে ছিলেন বুবাই। তাই আজকের মতো এটুকুই। আশা করি এই কাহিনী আপনাদের সকলের মন জয় করে নিয়েছে। আগামীতে আসতে চলেছে নতুন বছরে আরও অনেক নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া, এবং সেগুলিকে সম্বলিত করেই আরও নতুন কাহিনী আমরা আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে এগিয়ে যেতে আরও তৎপরতার সাথে সাহায্য করবেন। ও আরও একটা কথা, এখনও পর্যন্ত যারা শাম্ভবী প্রোডাকশনসকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমাদের চ্যানেলের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সহায়তা করুন, কারণ আপনাদের সমর্থন এবং ভালোবাসার জোরেই আমরা এত দূর আসতে পেরেছি। তাই আপনাদের সমর্থন না থাকলে শাম্ভবী এগিয়ে যেতে পারবে না বলেই আমার বিশ্বাস। তাই শুনতে থাকুন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে।